সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 987তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ নাবিলের জীবনের হৃদয় কাঁপানো এক পারিবারিক করুণ বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মৃত শাশুড়ির মাংস রান্না করে খাওয়ায় স্বামীকে। কি ভয়ানক কথা চিন্তা করেন যে মৃত শাশুড়ির মাংস রান্না করে খাওয়ায় স্বামীকে এক বধূ। সে কি আদৌ বউ হিসাবে থাকে? বন্ধুরা, এই গল্পটা এক গ্রামীণ বাস্তব জীবনের গল্প। আমাদের গ্রামের সমাজের, আমাদের গ্রামের বিশেষ করে প্রতিটা শ্বশুর শাশুড়ি কিংবা পুত্রবধূর জন্য হবে আজকে নাবিলের জীবনের গল্পটা ভীষণ শিক্ষণীয়। তাই প্রত্যেকটা পুত্রবধূকে বিশেষ করে বলবো যে নাবিলের গল্পটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এই গল্প আপনাকে আজ এক নতুন বাস্তবতার সম্মুখীন করবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে সবাই আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই নাবিলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাবিল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার দাদা। পরিবারে আরও রয়েছে আমার 2জন কাকা, এছাড়া আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আরবের দেশ, পৃথিবীর পবিত্র জায়গা সৌদি আরবে থাকছেন এবং ওই মরুর দেশ থেকে আমার বাবা খুব কষ্ট করে আমার পরিবারের জন্য টাকা পয়সা পাঠাচ্ছে। সেই টাকা দিয়ে আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলতেছিল। আমার দাদা অনেকেই অসুস্থ। আমার গোটা পরিবারটা চালাতো আমার ছোটো কাকা। আমার বাবা বিদেশ থেকে আমার ছোটো কাকার নামে বিশেষ করে টাকা পাঠাতো। ছোটো কাকার নামে অ্যাকাউন্ট ছিল, তো সেখান থেকে আমার ছোটো কাকা টাকা উঠিয়ে আমার গোটা পরিবারকে চালাতো। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার ছোট ভাইটা তখন অনেকটাই ছোট। সেই মুহূর্তে হঠাৎ করে মরুর দেশ সৌদি আরব থেকে আমরা একটা খবর পাই যে আমার বাবা নাকি সেই দেশে রাতের বেলায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই খবর যখন বাংলাদেশে আসে তখন কান্নার টোল পড়ে যায়। সবাই তখন চিৎকার করে কান্নাকাটি করতে শুরু করে, কারণ আমার বাবাই ছিল আমাদের পরিবারের একমাত্র আয় উপার্জনকারী। আমার বাবার টাকায় আমাদের গোটা পরিবারটা চলতো। হঠাৎ করে আব্বার এই মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়ি। আমার বাবা যে কোম্পানিতে কাজ করতো সেখানে আমার বাবার স্যালারি দিত না, হয়তো 4-5 মাসে 1 মাসের বেতন দিত। সেজন্য আমার বাবা ওই কোম্পানি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে অন্য একটা কোম্পানিতে বেআইনিভাবে আমার বাবা কাজ করত এবং সেই কোম্পানিতে থাকা অবস্থায় আমার বাবা যেহেতু হার্ট অ্যাটাক করে মারা যায়, সেক্ষেত্রে আমার বাবার লাশ বৈধভাবে বাংলাদেশে আনা সম্ভব নয়। বাংলাদেশে তখন যোগাযোগ করা হয় বিদেশ থেকে। ওখানে যে আমার আব্বার বন্ধুরা ছিল তারা আমার আম্মুর সাথে যোগাযোগ করে যে আপনার স্বামীর লাশ তো দেশে আনতে হবে, এখন দেশে আনতে হলে টাকা পাঠাইতে হবে, কারণ সরকারিভাবে গভর্নমেন্ট আপনার স্বামীর লাশটা দেশে পাঠাবে না, যেহেতু সে অন্য একটা কোম্পানিতে কাজ করতো, তার কোম্পানি থেকে সে পালাই আসছে। সুতরাং যদি আপনারা লাশ নিতে চান তাহলে সম্পূর্ণ নিজের খরচে লাশ নিতে হবে। লাশ নেওয়ার জন্য বিমানের টিকিট কাটা থেকে শুরু করে আনুষঙ্গিক আরও অনেক খরচ আছে। সেগুলোর জন্য আমার আম্মাকে বললো টাকা দেওয়ার জন্য। তো আমাদের পরিবারের বিষয়টা ছিল কি জানেন না, আমার বাবা আমার কাকাকে অনেক বিশ্বাস করতো। আমার ছোট কাকা তিনি অনেক বেশি চালাক ছিল, অনেক জ্ঞানীগুণী লোক ছিল। তার কথা অনেক আমার কাকার কথায় আমার ওই বাবা অনেক বিশ্বাস করতো। তো যার জন্য আমার কাকার নামে অ্যাকাউন্ট ছিল, তার কাছেই টাকা পয়সা পাঠাইতো এবং কাকাই গোটা পরিবারটাকে চালাতো। আমাদের পড়াশোনার খরচ, আমার ছোটো ভাইয়ের পড়াশোনার খরচ এবং আম্মুর হাত খরচের জন্য কাকাই টাকা দিত। আমার আব্বু স্পেসিফিকভাবে আলাদা করে আমার আম্মুর জন্য কোনো টাকা পয়সা পাঠাতো না। তো যখন আমার আব্বু লাশ আনতে পারতেছে না, তখন আমার মা আমার কাকার সাথে যোগাযোগ করলো। কাকারে বললো যে আপনার ভাইয়ের লাশ তো আনতে পারতেছে না, আপনি টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন। আমার কাকা তখন সেই মুহূর্তে হঠাৎ করে আমার আম্মুকে বলে বসলো যে ভাইয়া যে টাকা পাঠাইতো মাসে মাসে ওই টাকা তো খরচই হয়ে যেত, অবশিষ্ট কোনো টাকা তো আর আমাদের পরিবারে থাকতো না, সব টাকাই তো খরচ হয়ে যেত। এখন ভাইয়াকে বিদেশ থেকে আনবো, টাকা পাবো কোথায়? আমাদের কাছে কোনো টাকা নেই। আপনি একটা কাজ করেন, আপনার বাপের বাড়ির কাছ থেকে টাকা নিয়ে আসেন, আপনার বাপ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসেন। আমার মা তখন বললো, এটা তুমি কী ধরনের কথা বলো? আজকে এতগুলো বৎসর নাবিলের বাবা বিদেশ থাকে, সে তো প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতো, তোমার সাথেই সে টাকা পয়সা পাঠাইতো, আমাকে বলতো তোমার এই টাকা পয়সা দিতেছে, লাখ লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইতো, আর সেই তুমি এখন এগুলো কী বলতেছো? তোমার ভাইয়ার লাশকে তুমি দেশে আনবা না?
তোমার ভাইয়ার মরা মুখ কি তোমার দেখতে ইচ্ছে করে না? প্রতি উত্তরে আমার কাকা তখন ডিরেক্টলি আমার আম্মাকে বলল, উনি তো মরেই গেছে, বাংলাদেশে মাটি দেওয়ার চেয়েও সৌদি আরবে মাটি হয়তো ওনার জন্য ভালো। বাংলাদেশে মাটি হলে তিনি যেমন থাকবে, সৌদি আরবে মাটি হলে হয়তো আরও বেশি ভালো থাকবে। অনেকেই তো নিয়ত করে যায় যে বাংলাদেশে মরার পরেও তাদেরকে যেন সৌদি আরবে দাফন করা হয়। তা আমি চাই আমার ভাইয়ের লাশ সৌদি আরবে দাফন করুক, এই লাশ আর বাংলাদেশে আনার প্রয়োজন নেই। আমার কাকা তখন ডিরেক্টলি আমার আম্মাকে এই কথা বলে দেয়। আমার আম্মা তখন হাউমাউ করে কান্না করতে শুরু করে এবং কান্না করতে করতে আমার কাকাকে বলে যে তোমার ভাইয়া বিদেশে থেকে তোমাদের জন্য কী না করছে, কত পরিশ্রম করে কত কষ্ট করে তোমাদেরকে টাকা পয়সা দিছে, অথচ তোমরা এটা কী করো, তোমার ভাইয়ের লাশটা দেশে আনবা না। আসলেই ঠিক, আমার কাকা তখন অনুমতি দিয়ে দেয় যে বিদেশে যাতে আমার বাবার লাশ মাটি হয়ে যায়, আমার বিদেশে আমার বাবার লাশ মাটি দিয়ে দেয়। আমার আম্মা বলল যে আমার বাবা লাখ লাখ টাকা আমার কাকার অ্যাকাউন্টে পাঠাইছে এবং এই পর্যন্ত হিসাব করলে আমার কাকার অ্যাকাউন্টে 20 থেকে 25 লাখ টাকা জমা আছে, যেগুলো সম্পূর্ণ আমার বাবার টাকা, অথচ মাত্র 1 লাখ টাকা দিলে আমার বাবার লাশটা দেশে আসতো। আমার কাকা সেই টাকাটা দিল না এবং টাকা না দেওয়ার পর একটা পর্যায়ে বিদেশ থেকে খবর আসলো যে আরব দেশে আমার আব্বার দাফন হয়ে যাবে এবং সেখানে আমার আব্বুকে কবর দিয়ে দেওয়া হয়। এরপরে আমি তখন পড়াশোনা করে তখন সবেমাত্র প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে ভর্তি হয়েছি। তো হাই স্কুলে ভর্তি হওয়ার সময় আমার আম্মু তখন আমাকে সাথে করে নিয়ে গেছে ওইখানে স্কুলে। আমাকে ভর্তি করানোর জন্য একজন গার্ডিয়ান তো প্রয়োজন হয়। আম্মু তখন সাথে করে গেল গার্ডিয়ান হিসেবে, আমাকে ভর্তি করাইলো। ভর্তি করিয়ে আমাদের এখানে একজন শিক্ষক ছিল, শিক্ষকের সাথে আম্মু অনেকক্ষণ কথাবার্তা বলছে। ওই শিক্ষকটা আমার আব্বুকে চিনতো আর কি, আমার আব্বুর মানে পরিচিত ছিল। তো আমার আম্মু বললো যে উনি তো এইভাবে মারা গেল, ওনার লাশটাও দেশে আসে নাই, এই নিয়ে অনেক কথাবার্তা। আমার কাকার সম্বন্ধে মোটামুটি একটু ক্ষোভ জাল ওই শিক্ষকের কাছে। তো এই বিষয়টা কীভাবে জানি আমার কাকার কানে চলে গেছে যে আমার আম্মা আমার স্কুলের শিক্ষকের কাছে আমার আব্বার নামে আমার কাকার নামে বিচার দিছে, এটা বলছে। রাতের বেলায় কাকা তখন দোকান থেকে আইসে এলোপাথারিকভাবে আমার মাকে গালাগালি করতেছে উঠানের মধ্যে দাঁড়ায়া, যে তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি, তুই আমাদের বাড়িতে থাকার দরকার নাই, তুই উল্টাপাল্টা আমাদের সম্বন্ধে মানুষের কাছে বলিস। খুব খারাপ ব্যবহার করতেছে আমার আম্মার সাথে। একটা বার আম্মা তখন দরজা খুলে বললো যে তুমি এগুলো কী বলতেছো, আমি তো তেমন করে কারো কাছেই কোনো কিছু বলি নাই। মুহূর্তের মধ্যে আমার কাকা তখন এসে আমার আম্মাকে মারতে শুরু করে। আমি তখন ক্লাস 6-এ পড়ি, আমি গিয়ে আমার কাকারে ধরছি, কাকা আমারও কয়েকটা লাত্তি মেরে দিছে এবং এক পর্যায়ে গ্রামের অন্যান্য মানুষরা এসে খুব কষ্ট করে আমার কাকাকে আমার মায়ের হাত থেকে রক্ষা করে। এরপরে আমার মা তখন রাতের বেলায় গিয়ে আমার দাদার কাছে বিচার দেয়। আমার দাদা তো অসুস্থ, অনেক অসুস্থ, খাটেই শুয়ে থাকে, যে আপনার ছেলে আমাকে এগুলো করছে, আমাকে মারছে, আপনি বিচার করবেন। আমার দাদা কিছুই বলতে পারলো না, শুয়েছিল। ওমা, এই ঘটনার একদিন পরেই হঠাৎ করে আমার কাকা করলো কি, আমার আম্মা চাচ্ছিল একটু মামলা মোকদ্দমা করবে, আইনিভাবে এটার একটা ব্যবস্থা নিবে, যেহেতু আমার কাকা আমার আম্মার গায়ে হাত তুলছে। এবং এর পরের দিনে হঠাৎ করে আমার কাকা করলো কি, আমাদের এলাকার এক দাদাকে দিয়ে আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো যে তিনি আমার আম্মাকে বিয়ে করতে চায়। আমার মা কিন্তু দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী ছিল, অনেকটাই সুন্দর ছিল। এবং আমার কাকা আমার মায়ের যে দুটো সন্তান এবং আমি যে আমার মায়ের বড় ছেলে, এটা দেখলে কেউ বিশ্বাসই করে না। আমি যখন আমার আম্মার সাথে বাইরে যাই তখন অনেকেই বলে আমার আম্মা নাকি আমার বড় বোনের মতো, এরকম চেয়ার। আমার আম্মার চেহারা টেয়ারা ভাঙে নাই, যেন এখনও অবিবাহিত, এরকমটাই মনে হয়। তো এরপরে আমার কাকা তখন করলো কি, আমার আম্মাকে বিয়ের প্রস্তাব পাঠাইলো। আমার আম্মা তখন ডিরেক্টলি আমার কাকাকে বিয়ে করবে না এই বলে সম্মতি দিল, কারণ আমরা গোপন সূত্রে খবর পাইছি আমার কাকাকে আমার মাকে বিয়ে করার পরে আমার কাকা অত্যাচার করবে, অবিচার করবে, আমার মাকে মারবে এবং অন্যভাবে আমার মাকে টর্চার করবে, কোনোভাবে আমার মাকে শান্তি দিবে না, এরকম খোঁজখবর আমরা পাইছি। তো আমার আম্মা তখন বলেছে আমার কাকার কাছে বিয়ে বসবে না। যত যাই হোক, এবার বিয়ে বসবে না বলার পরে আমাদের উপরে এবার বর্বর নির্যাতন শুরু হয়। আগে তো কাকা আমাদেরকে বাজার সাজার করে দিত, আমাদের সমস্ত বাজার কাকাই করে দিত, রান্নাবান্না সব কিছু কাকাই দিত। কিন্তু এখন থেকে কাকা আর কোনো রকমে আমার আম্মাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না, আমাদের কোনো বাজার সাজার দিচ্ছে না। আমার স্কুলের যে খরচ, আমার স্কুলের কোনো খরচ আমার কাকা তখন সেই মুহূর্তে আর দিচ্ছে না। পারিবারিক অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল। এরকম অবস্থা হয় যে আমাদের চুলায় আগুন জ্বলে না, তখন তো সবাই ভিন্ন পৃথকভাবে। আর আমার 2টা কাকা ছিল, আমার আরেকজন কাকা ছিল, বাট তিনি এসব বিষয়ে কোনো কথা বলতো না। তিনি তোনার পরিবার নিয়ে, বউ নিয়ে, সন্তান নিয়ে তিনি আলাদাই থাকতো। এবং আমার মা ওই কাকার কাছে কোনো কিছু বিচার দিলে কাকা বলতো যেখানে আমার কাছে বিচার দেওয়া লাভ নাই, আপনার যা বলার বাবা বাইসে আছে বাবার কাছেই বলেন। তো আমার দাদা তো অসুস্থ, দাদার কাছে বলাও যে না বলাও সে একই কথা। কোনোভাবেই আমার আম্মা কারো কাছে কোনো বিচার পাইলো না, কেউ আমার আম্মার কোনো বিচার করলো না, আমার আম্মার পক্ষে কেউ দাঁড়ালো না। এবং একটা পর্যায়ে কাকা তখন আমাদের উপরে বর্বর নির্যাতন শুরু করে। আমরা যেই ঘরে থাকতাম ওই ঘরের বাথরুমটা ছিল আমাদের ঘর থেকে মোটামুটি প্রায় অনেকটাই দূরে। তো আমার কাকা করে কি, আমার আম্মা যখন রাতের বেলা বাথরুমে যাওয়ার জন্য উঠে, আমার কাকা, আমি অনেক দিন দেখেছি, আমাকে আমার আম্মা ঘুম থেকে উঠাইতো,
আমি ঘুম থেকে উঠে আম্মার সাথে যাইতাম, আমি দেখতাম যে কাকা দৌড়ে এসে আমার আম্মার সাথে আমাকে জড়িয়ে ধরে আম্মুর সাথে অসভ্যমাতি করতে শুরু করে। কিন্তু এরকম আমি অনেকবার আমার আম্মাকে কাকার হাত থেকে বাঁচাইছি। তো এবার গ্রামের সব মানুষরা বলতেছে যে জলে বসবাস করে তো আর কুমিরের সাথে যুদ্ধ করে বাঁচা যাবে না, যেহেতু এই লোকে তোদের পরিবারের এখন সব কিছু তোদের বাজার সাজার করে দেয়, সব কিছুই করে দেয়, এখন সে যেহেতু তোকে বিয়ে করতে চাইতেছে, আমার আম্মাকে বলে যে তোকে বিয়ে করতে চাচ্ছে, এখন তুই যদি বিয়ে না বসিস তাহলে তো তুই এই পরিবারে থাকতে পারবি না, তোকে এই পরিবার থেকে চলে যেতে হবে। আর তুই যদি তোর সন্তান নিয়ে এই পরিবার থেকে চলেই যাস তাহলে তোর সন্তানগুলা তোর দাদার কাছে কোনো সয় সম্পত্তি পাবে না, কোনো সয় সম্পত্তি পাবে না, তোর ওই দেবর সব কিছু লিখে নিয়ে যাবে। আর তুই যদি সন্তানগুলো রেখেও চলে যাস তাহলে দেখা যাবে যে তোর ওই সন্তানগুলোকে বাঁচতে দিবে না, তোর যে দেবর সে তোর সন্তানগুলোকে মেরে ফেলবে। এরকম করে আমার আম্মাকে তখন ভয় দেখাচ্ছিল। আমার আম্মার তখন এদিকে যাওয়ারও উপায় নেই, ওইদিকে যাওয়ারও উপায় নেই। আমার আম্মা তখন খুব বিপাকে পড়ে গেল, খুব টেনশনে পড়ে গেল এবং কান্নাকাটি করতে শুরু করলো যে কী করা যায়, কিভাবে এটা থেকে বাঁচা যায়। এবং কোনো রকমের পথ আমার আম্মুর কাছে আর আমার মায়ের কাছে আর খোলা ছিল না। আমার আম্মা কান্নাকাটি করতেছে যে এখন কি করবে। তো কোনোভাবেই আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে আমার আম্মা তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমার কাকাকেই বিয়ে করবে, আমার কাকাকেই বিয়ে করবে এরকম একটা সিদ্ধান্ত নিল। এবং সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমি তখন অবাক হয়ে গেলাম। মাকে বললাম যে মা, এটা কী ধরনের কথা, কাকা আমাদের উপরে এভাবে টর্চার করেছে, আমাদের উপরে এভাবে অত্যাচার করেছে, তা এখন তুমি কাকাকেই বিয়ে করবা কেন? কাকা তো মানুষ হিসেবে ভালো না এবং সে তো তোমাকে বিয়ে করে খুব কষ্ট দিবে, কখনোই বউয়ের অধিকার তোমাকে দিবেই না এবং তোমাকে যাচ্ছে আরও বেশি কষ্ট দিবে। আমার মা তখন বললো যে আমার ভাগ্যে যা আছে তাই হবে, আমি তোর কাকারই বিয়ে করব। এই কথা বলে কাকার সাথে কথাবার্তা হলো এবং কী কী কথাবার্তা হলো এগুলো কিন্তু আমি কোনো কিছুই জানি না, শুধু শুনেছিলাম আমার মা নাকি আমার কাকাকে কিছু শর্ত দিয়েছে। তো শর্তগুলো কি সেটা আমি জানি না, কী শর্ত আমার আম্মু দিয়েছে ওই কোনো শর্তের বিষয় আমি জানি না। তবে যেদিন আমার আম্মুর সাথে আমার কাকার বিয়ে হলো, মানে দুপুরবেলা বিয়ে হলো, বিকেলবেলা আমার মা আমার কাছে এসে বলতেছে যে বাবা তোরা একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোন। আমি তখন বললাম যে আম্মু কী কথা? আমার আম্মু বলে তুই যে ঘুমাবি, মানে তুই যে শুইবি তুই কিন্তু ঘুমাবি না, যেভাবে হোক তুই সজাগ থাকবি, আমি রাতের বেলা এসে তোরে ডাকবো, আমি তোরে ডাকলে তুই ঘুম থেকে উঠে যাবি, তুই কিন্তু ঘুমাবি না। আমার আম্মুর কথা আমাকে বলতেছে। আমি তখন বললাম কেন মা, কী হয়েছে? কারণ আজকে রাতে তো আমার কাকার সাথে আমার আম্মা ঘুমাবে, যেহেতু আমার কাকাকে আমার আম্মা বিয়ে করছে, তো এই সেখানে তো আমার আম্মা ঘুমাবে। আমার আম্মা বলে তুই তোর ভাইকে নিয়ে সজাগ থাকিস, আমি তোরা ডাকলে তুই দরজা খুলিস। তো আমি বললাম যে কেন মা, তুমি তো আজকে তোমার বাসর ঘর, তুমি কাকার সাথেই থাকবা, তো এটা কেন বলছিস? আমার আম্মা বলে আমি যেটা বলেছি সেটাই, কিন্তু এই কথা তুই কারোর কাছে কিন্তু বলতে পারবি না, কারো কাছে জানাবি না, খুব গোপনে রাখবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি তখন আমার ছোটো ভাইরে ডাকলাম যে তুই ঘুমাইস না, দুই ভাই তখন সজাগ আছি। অনেক রাত হয়ে গেছে তখন, রাত প্রায় 12টা থেকে 1টার মতো বেজে গেছে। বাট আমার ছোটো ভাই তখন ঘুমিয়ে গেছে, মানে ওরে আর আমি সজাগ রাখতে পারিনি। ঘুমিয়ে যাওয়ার পরে রাত্র প্রায় আনুমানিক 3টার দিকে আমিও তখন তন্দ্রায় চলে গেছিলাম। আমার আম্মু তখন এসে আমাকে ডাকতেছে, দরজা ধাক্কাইতেছে যে নাবিল দরজা খোল। তো দরজা খুললাম, খোলার পরে দেখি আমার আম্মা একটা কাপড় পরে আছে, আমার ব্যাগের মধ্যে জানি কী অনেক কিছু। আমার আম্মা বললো তোর ভাই কই? আমি বলি ও তো ঘুমাইতেছে। আম্মা বললো ওরে ডাইকে নিয়ে আয়। তা আমি ছোটো ভাইরে ডাকতেছি উঠানোর জন্য, ও উঠতেছে না এবং ও কান্না করতে শুরু করে দিছে। এবার আম্মু আমাকে ডাক দিছে এইদিকে। আমি তখন আসছি, আম্মু বলে ওরা ডাকার দরকার নাই। আম্মু তখন ঘরে ঢুকলো, ঢুকে ওরা একটা চুমু দিল এবং চুমু দেওয়ার পরে আমার আম্মু তখন করলো কি, আমাদের বাড়ির পিছন দিয়া, আমাদের যে বাড়ি ছিল বাড়ির পিছন দিয়া জমি ছিল, মানে ফসলি জমি ছিল, জমির যে আইল ছিল আইল দিয়ে আমার আম্মা তখন আমাকে নিয়ে হাঁটতে শুরু করে। অনেকটা হাঁটতে আমি তখন বলি যে আম্মা তুমি কই যাও আর তোমার ব্যাগের মধ্যে কি? আমার আম্মা বলে আমি চলে যাব, এই বাড়িতে আর আসবো না। আমি বললাম ওমা তুমি যে ছোটোরা রেখে আসছো ও কোথায় থাকবে? আমার আম্মা বলে পরে ওরে আমরা নিয়ে যাবো কোনো না কোনোভাবে, কিন্তু এই পরিবারে আর থাকা যাবে না। তাই আমি বললাম তোমার ব্যাগের মধ্যে কি? আমার আম্মা বলে এগুলো স্বর্ণ গয়না, তুই বুঝবি না, তুই আমার সাথে চল। এরকম করতে করতে আমরা তখন এই রাতের মধ্যে হাঁটতে শুরু করি। ধরেন মেইন রোডে আমরা রোড পার হবো, তো রোড পার হওয়ার আগে আম্মার আমি অনেকক্ষণ ধরে জমিনের মধ্যে বসে থাকি, ধানি জমি আছে না, এগুলোর মধ্যে বসে থাকি যে রাস্তা দিয়ে কোনো রিক্সা বা মানুষ যায় কিনা। যখন দেখি যে রাস্তা ফাঁকা, কোনো মানুষ নেই, রিক্সা যাচ্ছে না, তখন আম্মার আমি কোনোভাবে মেইন রোড পার হই। আমরা কিন্তু কোনো রিক্সা বা গাড়ি এরকম কোনো কিছুই নিই না, পায়ে হেঁটে হেঁটে একদম ফজরের আজান দিয়ে দেয়। আমরা তখনও নানু বাড়িতে পৌঁছাইতে পারি নাই, শুনেছিলাম নানু বাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে আমি আম্মুকে জিজ্ঞেস করি যে আম্মু এগুলো কি? আমার আম্মু বলে এগুলো গয়নাগাটি, তোর কাকার আমি শর্ত দিয়েছিলাম যে আমি তো বিয়ে করে আমার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পাই নাই, তিনি তো আমাকে বিয়ে করে আমার নামে কোনো অ্যাকাউন্টও খোলে নাই, সব টাকাই তোমার কাছে দিছে। এখন আমি তোমাকে শর্ত দিলাম যে তুমি আমাকে এত বড়ি স্বর্ণ দিতে হবে, এত বড়ি স্বর্ণ যদি তুমি আমাকে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব।
এবং তোর কাকা ঠিকই আমার কথা মতো আমাকে এতগুলো স্বর্ণ দিয়ে বিয়ে করতে রাজি হয়েছে, তো আমি এখন এই স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যাব, কারণ আমি জানি সেই কালকে সকালবেলা আমার গলা থেকে চেন টেন যা আছে এগুলো সব খুলে নিয়ে চলে যাবে। তো যার জন্য আমি এগুলো সব কিছু নিয়ে নিছি, এখন আমি আর এই বাড়িতে আসবো না, এবং এটুকুন যা পাইছি তা দিয়ে আমি তোরে আর তোর ভাইরে মানুষ করব, তোদেরকে আমি পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করব, এবং তোরা একদিন আমার পাশে থাকবি। তা আমি তখন বললাম, কাকা তাইলে কোথায়? আমার আম্মা বলে, তোর কাকা ঘুমাইতেছে, ও ঘুমাচ্ছে, আমরা তো নানু বাড়িতে চলে যাব। এমন করতে করতে ফজর আজান দিয়ে দিছে। ফজর আজানের পরে আমরা একটা মানে খালের মতো আছে, খালের পাড়ে বসে আছি, কারণ সকালে সবাই উঠতেছে, এখন দেখলে তো সমস্যা। এবং সকালে সূর্য ওঠার পর আমার আম্মু তখন একটা রিক্সা নিল, রিক্সা নিয়ে তখন আমরা নানু বাড়িতে চলে গেছি। এবং নানু বাড়িতে চলে যাওয়ার পরে আমার নানা কিন্তু নাই, আমার নানি আছে। আমার মা গিয়ে আমার নানির কাছে কান্নাকাটি করতেছে যে এই ঘটনা, আমি এমনি এমনি চলে আসছি। তো গয়নাঘাটিগুলো তখন আমার মা কী করলো, আমার নানির কাছে দিল যে আম্মা এগুলো আপনি রাখেন, এই ঘটনা। এবার বিকালবেলায় আমার কাকা তখন কী করলো, ওই গ্রামের আরও 8-10 জন লোক নিয়ে আমাদের বাড়ির মধ্যে হাজির, মানে নানু বাড়িতে হাজির। তো এই পর্যন্ত কিন্তু আমার ছোটো ভাইয়ের কোনো সন্ধান পাই নাই, ছোটো ভাই কিন্তু ওখানেই আছে। এবং দরবারে এসে আমার কাকা বলতেছে আমার কাকার নাকি কোটি টাকার স্বর্ণ গয়না এবং যা আমার আম্মা এনেছে তার চেয়ে আরও অনেক বেশি বলতেছে, যে এগুলো আমার আম্মু নিয়ে আসছে এবং এগুলো নিয়ে আমার আম্মু পালাই চলে আসছে। আমাদের নানুবাড়ির যে মানে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানকে সহ ওই দরবারে আনছে। আনার পরে এবার চেয়ারম্যান একটা ডেট দিল যে ঠিক আছে 2 দিন পরে বা 3 দিন পরে একটা দরবার হবে, সেই দরবারে আপনারা আইসেন এবং আমাদের মেয়েও থাকবে, তখন এখানে কথাবার্তা বলা হবে। তো 2-3 দিন পরে দরবারে একটা ডেট হলো। সেই ডেটে তখন আমার নানু বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে আমার কাকা এবং আমার যেই কাকা কোনোদিন আমার আম্মার পক্ষে কোনো কথা বলতো না, মানে পারিবারিক কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলতো না, আমার সেই কাকা পর্যন্ত সেদিন হাজির আমার আম্মার দরবার করার জন্য। আমার সেই কাকা সহ চলে আসছে। তো আসছে ভালো কথা, আসার পরে তখন আমার আম্মুকে জিজ্ঞেস করা হলো যে কথাগুলো সত্য কিনা। আমার আম্মা তখন অচিরেই স্বীকার করছে যে হ্যাঁ কথা সত্য, আমি এই গয়নাগাটিগুলো আমি নিয়ে আসছি। তার বড় কারণ হচ্ছে ও আমার সাথে এরকম বেইমানি করছে এবং আমার স্বামীর সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে, আমার স্বামীর লাশটা পর্যন্ত দেশে আনার টাকাও দেয় নেই। এগুলো বলে অনেক কিছু অভিযোগ তখন আমার আম্মা দায়ের করে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার কাকাকে তখন মানে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, গণ্যমান্য লোক ছিল, তারা তখন ধিক্কার জানা, মানে খারাপ ব্যবহার করে। তো এরকম খারাপ ব্যবহার করার একটা পর্যায়ে আমার কাকা তখন কোনো বিচার পায় না, চলে যায়। তো আমার আম্মা বলে যে আমার ছেলেটা আছে, আমার ছোট ছেলেটা ওখানে রয়ে গেছে, আমার ছোট ছেলেটাকে দিয়ে যেতে বলেন। কিন্তু আমার কাকা আমার ওই ছোটো ভাইকে আর দিল না দিয়ে আমার ছোটো ভাইয়ের ওইখানে রেখে দিছে। আমার আম্মা তখন আমার ছোটো ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে, কারণ আমার ভাইটা ওখানে কেমন আছে না আছে, খায় না খায়, আমার আম্মু কান্নাকাটি করতেছে ওর জন্য। তো আমার আম্মুকে সবাই, আমার নানু আছে, তারপর সবাই বুঝাচ্ছে তুই কান্নাকাটি করিস না, ওদেরই তো ভাতিজা, ওরা সবাই দেখে রাখবে, সমস্যা নেই, একটা ছেলে তো তোর কাছে আছে, তুই ওরে মানুষ কর। এরপর আমার আম্মা দীর্ঘ প্রায় 2 মাসের মতো অনেক চেষ্টা করছে আমার ছোটো ভাইয়ের ওই পরিবার থেকে আনার জন্য। অনেক ফকির মহিলাকে টাকা দিত, অনেক ধরেন আপনারা অনেকেই যে ওই বাড়িতে যাইতো তাদেরকে টাকা দিত আমার ছোটো ভাইকে কিডন্যাপ করে আনার জন্য। তো কোনোভাবেই হচ্ছে আমার ছোটো ভাইকে আমার আম্মু ওখান থেকে আনতে পারে নাই, এবং আমার ছোটো ভাই আসতে চাইলেও আমার আম্মুর কাছে আমার ছোটো ভাইকে আসতে দিত না, ওভাবে আমার ছোটো ভাই তখন সেখানে রেখে দেয়। তো যাই হোক, এভাবে 2 মাস কেটে গেল আমার নানু বাড়িতে। 2 মাস পরেই দেখা গেল কি যে আমার যে মামা ছিল, আমার মামা ছিল 4 জন আর কি। তো আমার আম্মা ছিল হচ্ছে মেজো, আর বড় 2 মামা ছিল, ছোটো 2 মামা ছিল। তো একেবারে ছোটো যে মামা, সেই মামার সাথে হচ্ছে আমার নানু থাকতো আর কি, সবাই বিয়ে করে আলাদা আলাদা থাকে। তো আমার ছোটো মামার ঘরেই আমার নানু থাকতো এবং আমার আম্মু তখন সেই ঘরেই থাকে। একটা পর্যায়ে আমার ছোটো মামার সাথে তখন আমার ছোটো মামানির সাথে আমার আম্মার ঝগড়া লেগে যায়। আমার ছোটো মামনি আমার আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করে, আম্মুর সাথে অনেক দুর্ব্যবহার করে। আমার আম্মু চলে আসলো কেন, স্বামীর বাড়ি থেকে কেন চলে আসলো, এটা ওইটা নিয়ে আমার আম্মুর সাথে মোটামুটি একটু দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তো আমার আম্মু এগুলো সহ্য করে, 1 দিন 2 দিন 3 দিন সবসময় এগুলো আমার ছোটো মামানি আমার আম্মুর সাথে ঝগড়া করতো, আম্মু সহ্য করতো। একটা পর্যায়ে গিয়ে আমার আম্মু অনেকটা রেগে গেল, মানে প্রত্যেক দিন এরকম করে ঝগড়া করে। একটা পর্যায়ে আমার আম্মু নিতে পারলো না যে প্রতিদিন আমার সাথে এরকম দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, এটা তো হতে পারে না। আর ওই সময়তে আমার নানার যে সম্পত্তি ছিল, আমার মামারা সব ভাগটা করে নিয়ে চলে গেছে। আমার মা তো একজনই ছিল, আমার কোনো খালা ছিল না। আমার মাকে 1 কানা করেও কোনো সম্পদ দিল না। আমরা শুনেছিলাম যে আমার মামারা নাকি আমার আম্মাকে সম্পদ দিয়েছিল, মানে আমার নানা নাকি আমার আম্মুর নামের সম্পদ রেখে গেছে, বাট সেটাও আমার 3 মামা 4 মামা যারা আছে সবাই দখল করে নিয়ে গেছে। আমার আম্মার নামে কোনো সয় সম্পত্তি সে সময় নাই। তা আমার আম্মার নামে কোনো সম্পত্তি নেই। আমার আম্মা তখন এই বিষয়টা নিয়ে মামাদের সাথে কথা বলে, মামারাও আমার আম্মাকে কোনো সৎ উত্তর দেয় না যে জায়গা সম্পত্তি আছে কিনা, বা আমার আম্মার নামে আমার নানা ভাই যা লিখে দিয়ে গেছে এগুলো কোথায় আছে, কোনো বিষয় নিয়ে আমার আম্মুর সাথে কেউ কোনো রকমের কোনো কথা বলে না। আম্মু তখন খুব হতাশা এবং খুব ডিপ্রেশনের মাঝে আম্মু তখন সময়গুলো পাস করতেছিল, কান্নাকাটি করতেছে
যে এখন কি করবে, মানে আম্মুর মাথায় কোনো কিছুই আসতেছে না, কারণ সবই তো আমার কাকারে নিয়ে গেছে, আরে আমার মামারা নিয়ে গেছে, আমার আম্মুর তো আর কোনো কিছুই নেই। এভাবে আমরা 4 মাসের মতো নানু বাড়িতে থাকি। 4 মাস পরেই হঠাৎ করে একটা জমি বিক্রি করার খবর আমার আম্মা পায়। ওই সময় কিন্তু আমাকে আমার নানু বাড়িতে ভর্তি করায়, একটা হাই স্কুলে ভর্তি করে, আমি ওখানে পড়াশোনা করতাম। পরে একটা জমি বিক্রি করবে এরকম একটা খোঁজ খবর পাচ্ছিলাম সবার মুখে, যে একটা জমি বিক্রি করবে অমুক জায়গায়, একটা জমি বিক্রি করবে। এরকম খবর পাওয়ার পরে আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল যে জমিটা কিনবে। জমিটা রাস্তার পাশেই ছিল, জমিটা কিনবে এবং ওইটা কিনে ওখানে আমার আম্মা ঘরটর বানাবে, এরকম একটা পরিকল্পনা হচ্ছিল আর কি, কথাবার্তা হচ্ছিল। পরে আমার নানুরে বললো যে আম্মা, আমি আপনার কাছে যে গয়নাগাটিগুলো দিছি, এই গয়নাগাটিগুলো দিয়ে দেন, এগুলো নিয়ে আমি একটু মানে এই গয়নাগাটিগুলো কিছু বিক্রি কইরা আমি এখানে একটু জমি কিনবো। এই কথাবার্তা তখন আমার নানুকে বললো। আমার নানু রাতে চাইলো। আমার আম্মা যখন বললো, তো আমার নানু বললো যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা দিমুনি, তুই সকালে নিস, এখন ঘুমায় যা। পরে আম্মু ঘুমায় গেল। সকালবেলা আমি রেডি হচ্ছিলাম, স্কুলে যাব, দেখি আম্মু নানুর সাথে ঝগড়া করতেছে, তোমারে আমি দিছি, আমার গয়নাগাড়ি তুমি আমার কাছে দাও না কেন। আমার নানু ওইগুলো দিতে চাচ্ছে না আমার আম্মাকে। তো আমার আম্মা বলতেছে, এগুলো দিলে তো আমি একটু জায়গাটাকে কিনতে পারবো, জায়গাটাকে কিনে আমার একটা মাত্র ছেলে নাবিল, আমি ওর নিয়ে থাকবো, এখন তুমি দিতেছো না কেন, আমার টাকাগুলো দাও, মানে গয়না অলঙ্কারগুলো দাও। আমার নানু দেবে না। আমি স্কুলে চলে গেছি। পরে বিকেল 4টা বাজে স্কুল থেকে আসছি, দেখি যে আমার আম্মা কান্না করতেছে, প্রচণ্ড কান্না করতেছে। তো কান্না করতেছে দেখে আমারও খুব খারাপ লাগলো। স্কুল থেকে আসছি, হাত মুখ ধুইয়া পরে আমি নানুরে বললাম, নানু আমার খাইতে দাও। নানু খাইতে দিল, আমি খাইলাম। খাইয়া বললাম যে মা, কী হয়েছে, কান্না করতেছো কেন? আমার আম্মা বলে, বাবারই সর্বনাশ হয়ে গেছে। আমি যখন বললাম সর্বনাশ হয়ে গেছে মানে কী সর্বনাশ হয়েছে? আমার আম্মা বলে, আমি গয়নাগাটিগুলো সবগুলো তোর নানুর কাছে দিছিলাম, তোর সামনেই তো দিলাম। আমি বললাম হ্যাঁ। বলে, তোর নানু নাকি এই গয়নাগাটিগুলো তোর ছোটো মামার কাছে জমা দিছে। তোর নানুর তো রাখার কোনো জায়গা নাই, ওনার তো রাখার কোনো জায়গা নেই, তো তোর ছোটো মামার তো হচ্ছে লকার আছে, এই জন্য তোর ছোটো মামার কাছে দিছে এগুলো লকারে রাখার জন্য। আর তোর ছোটো মামা এখন আর আমার এই গয়নাগাটিগুলো দিচ্ছে না। পরে আমি বললাম যে তো নানু ছোটো মামারে দিল কেন? আমার আম্মা বলল, ওনার যে রাখার জায়গা নেই এই জন্য। আমি বললাম, তো রাখার জায়গা না থাকলে আমাদের গয়নাগাটি আমাকেও দিয়ে দিত, ছোটো মামারে দিল কেন? এবার আমার আম্মা আমার ছোটো মামার কাছে বলতেছে যে গয়নাগাটিগুলো দিয়ে দাও ভাই, এগুলো দিয়ে দাও। আমার ছোটো মামা দেয়ই না, মানে ছোটো মামার কথা ছোটো মামা এগুলো দিবেই না। এবং ওই ঘরে আমরা থাকতেছি, এটা নিয়েও ছোটো মামা নিয়ে আমাদের সাথে অনেক ঝামেলা করতেছে। এভাবে 15-20 দিন পরেই হলো কি, আমার ছোটো মামা হঠাৎ করে আমার আম্মার জন্য বিয়ে ঠিক করে ফেলছে। আমার আম্মার জন্য বিয়ে ঠিক করছে একেবারে আপনার এই লোকের বয়স কম করে 60 থেকে 70 বছর হবে, বৃদ্ধ একটা লোক। ওই লোকটার সাথে আমার মায়ের বিয়ে ঠিক করে ফেলছে আমার কাকা, আমার মামা। এবং বিয়ে ঠিক শুধু করছে তাই না, আমরা গোপন সূত্রে খবরও পাইছি ওই লোকের অনেক জায়গা সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, বয়স্ক লোক বিয়ে করতে চায়। তাই সেক্ষেত্রে নাকি আমার মামারে নাকি ওই লোকে নাকি আপনার 2 লাখ টাকাও দিছে আমার মারে বিয়ে করার লেগে 2 লাখ টাকা দিছে। এবার আমার মামা আমার মাকে ওইখানে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। গ্রামের যে সর্দার মাতবর সবার কাছে বলতেছে, ওর এখনও বিয়ের বয়স আছে, ও এখনও যুবতী, ওর নিয়ে মানুষ খারাপ কথা বলে, আমাদের বাড়িতে পড়ে আছে, যুবক ছেলেরা উকি মারে। মানে আমার আম্মা যেগুলো কখনোই করে নাই ওইগুলা বলতে শুরু করে এলাকার লোকজনের কাছে, যে রাতের বেলায় ও তখন ঘর থেকে মাঝে মাঝে রাতের বেলায় বের হয়ে যায় এবং বেরিয়ে গিয়ে এলাকার ছেলেদের সাথে রাতের বেলায় দেখা করে, এলাকার ছেলেদের সাথে রাতের বেলায় নষ্টামি করে, এটা ওইটা করে। আমরা তো এলাকাতে বসবাস করি, আমাদের তো মান সম্মান আছে, এভাবে তো হতে পারে না। আমরা যতই তারে বুঝাই, সে আমাদের কোনো কথাই শোনে না। ওর জন্য আমরা এখন বিয়ে ঠিক করছি, সেখানেও বিয়ে বসে না। আমার আম্মার কথা হচ্ছে, বিয়ে ঠিক করছে ভালো কথা, তবে একটা ভালো কোনো ফ্যামিলিতে বা ভালো একটা ছেলেকে ঠিক করতো। 60 থেকে 70 বছরের একটা বৃদ্ধ লোকে তো আমার আম্মু বিয়ে করবে না। এবং এও খবর পাইছি ওই লোকের কাছ থেকে আমার মামা টাকাও খেয়ে ফেলছে, অনেক টাকা খাইছে। সেখান থেকে টাকা খেয়ে আমার আম্মুকে বিয়ে দিতে যাচ্ছে। আমার আম্মার কথা হচ্ছে, আম্মু সেখানে বিয়ে বসবে না। যতইভাবে আম্মুকে মানে বলা হচ্ছে, আম্মুর কথা একটা যে আমি ওখানে বিয়ে বসবো না, আমি এরকম বৃদ্ধ লোকে বিয়ে করবো না। এই বিয়ে করবো না বলার পরে আমার আম্মার উপরে আবারও এই নির্যাতন আমার মানে এত পরিমাণে নির্যাতন, আসলে এটা কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এত পরিমাণে নির্যাতন আমার আম্মার উপরে শুরু হইল। একদিন সন্ধ্যার সময় আমার আম্মা আমাকে বলতেছে যে, নাবিল, আমি আজকে রাতে চলে যাব, আমি পরে আইসা তোরে আবার নিয়ে যাব, তুই কারো কাছে বলিস না। আমি বললাম, যেটা কি বলো, আজকে রাতে তুমি কোথায় যাবা, কোন জায়গায় যাবা? আমার আম্মা বলে, আমি ঢাকায় চলে যাব। তাই আমি বললাম, ঢাকায় যাবা? ঢাকা কার কাছে যাবা? মা বলে, তোর এক মামা আছে পরিচিত, আমার এক মামা নাকি আমার আম্মুর ভাই হয় কেমন, ওনার কাছে চলে যাবে, উনি নাকি আমার আম্মার জন্য কোনো এক জায়গায় কি কাজ ঠিক করছে, এটা বললো।
পরে আমি বললাম যে তোমার কোনো বিপদ হবে না তো? আমার আম্মা বলে না, কোনো বিপদ হবে না, আমি রাতের বাসেই চলে যাব, রাতের বাস ধরে আমি চলে যাব, এরপরে কয়েকদিন পরে আইসা আমি তোকে নিয়ে যাব, তা তুই শেষ কারো কাছে এসব কথা বলিস না, আমি যে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি ঘুমিয়ে গেলাম। আমি বরাবর আমার নানুর সাথেই ঘুমাইতাম, তা আম্মু আমার সাথে ঘুমাইতো। আমি ঘুমিয়ে গেছি, রাতে কখন যে উঠে আম্মু চলে গেছে আমি বলতে পারবো না। সকালে ঘুম থেকে ওঠার পরে নানু আমাকে ডাকতেছে যে নাবিল নাবিল ঘুম থেকে উঠ, তোর আম্মা কই? আমি বলি আম্মু তো কালকে রাতে চলে গেছে। নানু আমাকে বলে ওমা কী বলিস, কোথায় চলে গেছে? আমি বললাম ঢাকায় চলে গেছে, আমারে বলছে চলে যাবে। আমার নানু তখন বলে ঢাকায় কার কাছে গেল, কোন জায়গায় গেল? এবং এই কথাটা আস্তে আস্তে করে সবার মুখে মুখে যাচ্ছে। এবার আমার ছোটো মামা বলতেছে দেখছেন এই মহিলা কত খারাপ, এই মেয়ে কত খারাপ, আপনার মেয়ে কত খারাপ, ও চলে গেছে ঢাকায়, কোন ছেলের সাথে সম্ভবত সম্পর্ক আছে, ওর কাছে চলে গেছে। আমি তখন বললাম যে আমার এক মামা আছে পরিচিত, ওই মামার কাছে গেছে। এইবার তো আরও পাইয়া বসছে। এইবার গ্রামের সবাই মিলে বলতেছে, আমার নানু বাড়ির সবাই মিলে বলতেছে আমার আম্মা খারাপ, আমার আম্মার চরিত্র খারাপ, চরিত্র খারাপ থাকার কারণে আমার আম্মা এরকম একটা পুরুষের কাছে চলে গেছে, এবং যে লোকের কাছে গেছে এই লোকের বাড়িতেও খবর চলে গেছে, এবং এই লোকের আবার বউ আছে, ওনার বউ আছে, ওনার ফ্যামিলি আছে, ওনার বউ ওনার ফ্যামিলি তখন আরও খারাপ হয়ে গেল আমার মামাদের সাথে, যে হ্যাঁ তোমাদের বোন কেন আমার স্বামীর কাছে গেল ঢাকাতে, এখন তো আমার স্বামীকে নষ্ট করে ফেলবে। মানে আমার আম্মা তো নষ্ট মহিলা, এটা পুরো গ্রামে হয়ে গেছে। আম্মা চলে গেল, এবার আমার আম্মাকে নিয়ে আরও বেশি মানে এমন কথাবার্তা চলে যেগুলো আসলে বলার মতো না। আমি একটা পর্যায়ে আর স্কুলে যাই না, মানে স্কুলে যাই না, আমি এই অপমানগুলো নিতে পারতেছি না। ছোটো ভাইয়ের সাথে আমার দেখা হয় না, যতদূর জানি যে ছোটো ভাই আমার কাকাদের সাথে আছে, কাকিদের সাথে আছে, ও গ্রামে আছে, আমাদের বাড়িতে আছে। আমি আর ছোটো ভাইয়ের কাছেও যাই না। তো এখানে আম্মু চলে গেছে ঢাকাতে। তার বেশ কয়েকদিন পরে একদিন হঠাৎ করে আমাদের পাশের ঘরের এক খালা এসে আমারে বলতেছে, তখনও আপনার প্রায় রাত্র 9টার মতো বাজে, আমার এসে বলতেছে যে নাবিল তোর আম্মা আসছে, তোরা ডাকতেছে। আমি তখন বললাম কোথায়? বলে ঠাকুরবাড়ির ওইদিকে। তা আমাদের নানু বাড়ির পাশে একটা বাড়ি আছে, ঠাকুরবাড়ি বলে ওইটাকে, ওইটাও যদিও মুসলিম বাড়ি, ওই ঠাকুরবাড়িতে নাকি আমার আম্মা আসছে। তো এটা বলার পরে বলে তোর নানুরে কিন্তু বলিস না। মানে আমি কাউরে বলি না, পরে আমি আমার নানুরে বলতেছি নানু আমি আজকে ও খালার সাথে ঘুমাবো রাতে। আমার নানু বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার ওই খালার সাথে ঠাকুরবাড়িতে গেলাম। ঠাকুরবাড়িতে যাওয়ার পরে দেখলাম যে আম্মা বসে আছে। আমাকে দেখা মাত্র আম্মু জড়ায় ধরছে, জড়ায় কান্না করতেছে, খুব কান্না করতেছে, আমিও কান্না করতেছি আমার আম্মুরে জড়াই ধরে। মানে আমিও নিজের কান্না ধরে রাখতে পারি না আর কি, কান্না করতেছে, আমার আম্মুও কান্না করতেছে। পরে আমি বলতেছি তুমি এতদিন পরে আইলা, তুমি জানো কী হয়েছে? আমার আম্মা বলে তুই এত কথা বলতে গেলি কেন? তুই তোর আম্মুরে তুই এটাই বলবি যে আমি চলে গেছি, তোর তো বলার দরকার নাই যে কোন মামার সাথে গেছি, কার সাথে গেছি, এত কথা বললি কেন? এবং এত কথা বলার কারণেই তো আজকে এই সমস্যা দেখা দিচ্ছে, তুই এগুলো বললি কেন? তুই চল আমি তোরা ঢাকায় নিয়ে যাবো। আমি তখন বললাম আমার ব্যাগ টেক সব কিছু বাড়িতে, কাপড় চোপড় সব বাড়িতে, আমি কেমনে যাব? আমার আম্মা বলে ব্যাগ টেক কাপড় চোপড় কিছু দরকার নাই, রাতের বাসে আমি তোরে নিয়ে চলে যাব, ঢাকায় গিয়ে তোর জন্য আমি বইপত্র এগুলো সব কিছু কিনবো। তো ওই এক কাপড়ে আমার আম্মু তখন আমাকে নিয়ে গ্রাম থেকে পরে বাসে করে আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পরে একটা বাসা আমার আম্মু আমাকে নিয়ে যায়, এবং আম্মু বলে ওইটা নাকি আম্মু ভাড়া নিছে। তো জিজ্ঞেস করলাম কী করো? আম্মু বলে আম্মু নাকি কোন গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। যেদিন আসছে এর পরের দিন আমার সাথেই ছিল। আম্মু আমাকে নিয়ে ঘুরলো ফিরলো। ঢাকাতে তো আসলে আমার এর আগে কখনোই আসা হয়নি, তা আম্মু আমাকে ঢাকা শহর এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় ঘুরাচ্ছিল। আমার আম্মুর সাথে অনেকটা ঘোরাফেরা করলাম, এবং ঘোরাফেরা করার একটা পর্যায়ে আম্মু তখন আমাকে বললো যে আমি কালকে অফিসে যাব সকালবেলা। তো সকালবেলা আম্মু অফিসে চলে যায় এবং আসে হচ্ছে আপনার মাগরিবের পরে। এইভাবে কয়েকদিন কেটে গেল। এরপরে পুনরায় আবার আম্মা যায়, অনেক সময় নাইট ডিউটি থাকে, নাইট ডিউটি করে, দিনের বেলা আসে, এরকম করে আম্মুর সময়গুলো কাটতেছে। আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাচ্ছি আস্তে আস্তে। পরে এখানে গিয়ে আম্মু আমাকে ভর্তি করায়। তো অনেক খরচ, কিন্তু আমার অনেক খরচ। আমি ওখানে পড়াশোনা করি। পড়াশোনা করতে করতে আমি ওইখানে এসএসসি পরীক্ষা পর্যন্ত দিই। শহরে ঢাকাতে একটা স্কুলে, পাবলিক স্কুলে পড়ি, ওখানে এসএসসি পরীক্ষা দিই। কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দুর্ভাগ্যবশত আমার এসএসসি পরীক্ষায় ফেল আসে, মানে আমি এক সাবজেক্টে ফেল করি। তো ফেল করার পরে আমার ভিতরে আর পড়াশোনাটা ভালো লাগতেছে না আর কি, মানে পড়াশোনা করব না, নিজের ভিতরে এটা মনে হচ্ছিল। আমার আম্মা কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে, আর নানু বাড়িতে আমরা যাই নাই, নানুদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। আর ছোটো ভাই যে আছে, এবং ছোটো ভাইয়ের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ছোটো ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। এভাবে কিছুদিন পরে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, ফেল করার পরে, আমি তখন হঠাৎ করে আমার আম্মুরে বলতেছে আম্মু আমি গ্রামে যাব, গ্রামে গিয়ে আমার ছোটো ভাইরে আমি নিয়ে আসবো। এটা আমি বললাম যে আমাদের বাড়িতে যাব, গিয়ে আমার ছোটো ভাইরে নিয়ে আসবো। আম্মু আমার বলতেছে ওইখানে গেলে তোরাও আটকাই ফেলবে, তোরাও আসতে দিবে না, তোর কাকারা তো অনেক খারাপ, তোরও আসতে দিবে না। আমি বললাম যে না, আমি এখন বড় হয়েছি, আমার আটকায় রাখতে পারবে নাকি? আমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক বড়, লম্বা টম্বা হয়ে গেছি, অনেক সুন্দর হয়ে গেছি। তা আমার কথা হচ্ছে আমার মারবে কেমন করে, আমার আটকায় রাখবে কেমন, ছোটো ভাইরে গিয়ে নিয়ে আসবো।
তা আম্মু আমারে যাইতে দেয় না। এরপর আমি একদিন কী করলাম, মানে আম্মুকে না জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছে। আমার কাছে তখন মোবাইল ফোন আছে। আম্মু তখন আমার ফোন দিল, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে তুই কই? আমি বললাম যে আম্মু আমি আমার ছোটো ভাইয়ের আনতে যাইতেছি, মানে নাসির আনতে যাই, ছোটো ভাইয়ের নাম ছিল নাসির, নাসির আনতে যাইতেছি। আমার আম্মু বলে এটা কী ধরনের কথা, তুই ওরা আনতে যাবি কেন? গেলে তো তোরও আটকায় রাখবে। আমি বললাম আমরা আটকায় রাখবে না, তুমি নিয়ে চিন্তা করো না, তুমি দেখবা কালকে আমি আমার ছোটো ভাই নিয়ে চলে আসবো। আম্মু কান্নাকাটি করতেছে। আমি তখন একটার সময় আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাইছি। বাড়ির ঠিকানা তো আমার সবই জানা, এবং ওই ঠিকানা অনুসারে আমি বাড়িতে গেছি। যাওয়ার পরে আমি আমার মানে মানে দাদা দাদি আমার দুজনেই মারা গেছে, কেউ নাই, কাকারা আছে। তো সেখানেই যাওয়ার পর আমি জানতে পারি আমার যে ছোটো ভাই নাসির ছিল ওনাকে অনেক আগে বাড়ি থেকে পালায় গেছে, মানে অনেক আগে বাড়ি থেকে পালায় নাকি চলে গেছে। কোথায় গেছে কেউ বলতে পারে না। আজকে অনেক বছর, প্রায় কয়েক বছর আগে না কেউ চলে গেছে। তো আমি যাওয়ার পরে আমার কাকারা আছে, তারপর আমার কাকিরা আছে, কেউ কিন্তু আমার সাথে মানে কথা বলতেছে না। শুধু একটাই বলে যে নাসির নাকি বাড়ি থেকে পালায় গেছে, কোথায় গেছে না গেছে জানে না। পরে আমি আম্মারে ফোন করছি, আম্মারে ফোন দিয়ে বললাম যে আম্মা কাকারা তো এরকম এরকম কথা বলতেছে, নাসির নাকি বাড়ি থেকে পালায় গেছে, এবং নাসির কোথায় গেছে না গেছে এগুলো কাকারা কোনো কিছুই বলতে পারে না। আমার আম্মা বলে খবর নিয়ে দেখ যে তোর কাকারাই তোর ভাইরে মাইরে ফেলছে, তারা সম্ভবত তোর ভাইকে মাইরে ফেলছে, এখন আর কি বলবে, এটা বলে কোনোভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি আমার কাকিরাও আমার সাথে কথা বলে না, কাকা তো ভাই বোন আছে, যেটা তো ভাই বোন আছে, কেউ তো আমার সাথে আর কথাবার্তা বলে না। পরে আমি রাতের বাসে আবার পুনরায় ঢাকায় চলে আসছি। ঢাকায় আসার পর আমার আম্মুর তখন মনটা অনেক খারাপ হয়ে গেল যে ছোটো বাইরে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করে অনেক হুজুর কবিরাজের কাছে যাই যে কোথায় পাওয়া যায় বা কোন জায়গায় চলে গেছে, ওর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। অনেক হুজুর কবিরাজ খোনার অনেক কিছুর কাছেই গেলাম, কিন্তু আমার ওই ছোটো ভাইয়ের আর কোনো সন্ধান আমরা পেলাম না। এবং ছোটো ভাইয়ের সন্ধান না পাওয়ার পরে আমি তখন একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছি। ওইখানে আমাদের এলাকাতে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে চাকরি নিয়েছি। তো সেখানে আরেকটা ছেলে আছে বারেক নামের, বারেক নামের একটা ছেলে আছে, ওর বাড়ি আবার নোয়াখালীতে। ও আবার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা দুজনে রেস্টুরেন্টে চাকরি করি, ভালো টাকা আমরা বেতন পাচ্ছিলাম। এইভাবে 3 মাস পরে বারেক আবার একটু দূর চরিত্র, কিন্তু চরিত্র একটু খারাপ ছিল। একদিন বারেক আমাদের এলাকা থেকে মোটামুটি একটা দূরে একটা আবাসিক হোটেলে গিয়েছে রাতের বেলায়। রাতের বেলায় বলতে আপনার মাগরিবের পর পর একটা আবাসিক হোটেলে গিয়েছে খারাপ কাজ করার জন্য, অবৈধ সম্পর্ক করার জন্য। ওইখানে যাওয়ার পরে বারেক ওইখানে গেছে, যাই রাত 10টার দিকে আসছে। তো আমরা তখন রেস্টুরেন্ট বন্ধ করে ফেলতেছি, রেস্টুরেন্ট বন্ধ করতেছি। বারেক আমার কিন্তু কিছু বলো না, ওটা মনটা অনেক খারাপ। জিজ্ঞেস করলাম কিরে তোর মন খারাপ কেন? ও কিছু বললো না। পরে আমি বাড়িতে গেছি, বাসায় আসছি। আসার পরে আমাদের বাসায় যে একটা বুয়া থাকে আর কি, রান্না বান্না টান্না করে দেয়। আম্মু তো চাকরি বাকরি করে। বুয়ার কাছে আসার পরে জিজ্ঞেস করলাম আম্মা কোথায়? বলে তোমার আম্মা তো আজকে নাইট ডিউটি, তোমার আম্মা আজকে আসবে না। পরে আমি ঘরে গেলাম, যাওয়ার পরে শুয়ে গেলাম, খাওয়া দাওয়া করলাম, করে একটু শুয়েছি। রাত্র প্রায় 11:30টার দিকে আমার বন্ধু বারেক তখন আমার কল দিল। কল দিয়ে আমার বলতেছে নাবিল তুই কই রে? আমি বললাম আমি তো শুয়ে আছি। কেন? সকালে ডিউটিতে যাব, দেখা হবে, কী হয়েছে? আমাকে বলতেছে বন্ধু তুই কি একটু এই বাইরে আসবে বাসা থেকে, আমি তোদের বাসার গেটে আছি। তো এটা বলার পর আমি তো চিন্তা করতেছিলাম যে ও বাসার গেট পর্যন্ত কেন আসলো এত রাতের বেলায়। তেমন ঠিক আছে, আমি উঠলাম, ওইটা বাসার গেটে গেলাম, যাই দেখি যে দাঁড়ায় আছে, বাট ওর মনটা অনেক খারাপ। তেমন কিরে দোস্ত, ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করতো। ভাবলাম যে ওই মেয়ের সাথে কোনো সমস্যা দেখা দিল কি না, বা ওই মেয়ের সাথে ওর কোনো ব্রেকআপ ট্রেকআপ হয়ে গেল কিনা, এরকম কিছু কিনা। আমি বললাম যে কিরে কী হয়েছে, তুই কি ওই মেয়ের সাথে আবার কথা বলছিস, কোনো ঝামেলা হয়েছে? আমার বলে না বন্ধু, কোনো ঝামেলা হয় নাই, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুই একটু এদিকে আয়। পরে আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরে রেল লাইন ছিল, রেল লাইনের মধ্যে গিয়ে দুজনে বসলাম। বসার পরে ও কোনো কিছু বলতেছে না। যে কিরে বারেক বল না কী হয়েছে, তুই আমার রাতের বেলায় ডেকে আনলি বেটা, সকালবেলায় ডিউটি আসছে না, ডিউটিতে যাওয়া লাগবে না, রাতে না ঘুমাইলে সকালে ডিউটি করতে পারবো, বল না কী হয়েছে, এখানে কেন আমাকে ডেকে আনলি, কারণটা কি? কিছুই বলে না, জাস্ট চুপচাপ। অনেকক্ষণ ধরে চুপচাপ থাকার পরে আমি বললাম ধুর বেটা তুই না বসে থাকতে, আমি চলে যাই। আমি যখন রওনা দিছি ও তখন আমার হাত চেপে ধরছে। হাত চেপে ধরে আমার বলতেছে বন্ধু আমি তোর একটা কথা বলতে চাইছিলাম আজকে সন্ধ্যা থেকেই, কিন্তু বলতে পারতেছি না বন্ধু। এখন লাস্ট পর্যন্ত তোরে আমি ঘর থেকে ডেকে আনলাম, এই পর্যন্ত আনলাম, তোর কথাটা জানাবো বলবো, বাট আমি কেন জানি তোর কাছে কথাটা বলতে পারতেছি না। কীভাবে বলবো, কোন মুখে বলবো, আমি না বুঝতে পারতেছি না। আমি তখন বললাম ধুর বেটা তুই পুরো পাগল হয়ে গেছিস, তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমার কাছে বল না, বললে সমস্যা কি? কিছুই হবে না, কী হয়েছে আমার কাছে তুই বল তো, আমার কাছে খুলে বল। পরে আমারে বলে তোর মা কোথায় রে? আমি বললাম মা তো ডিউটিতে। পরে বলে তুই ঘরে এসে তোর মায়ের দেখছিলি? আমি বললাম না, ঘরে এসে তো মারে দেখতে পাই না, মা তো ঘরে নেই। পরে আমার বলে বন্ধু আমি কিভাবে তোরে বলবো, আমার বলতে অনেক খারাপও লাগতেছে, লজ্জাও লাগতেছে। আমি যে আবাসিক হোটেলে গেছিলাম, আমি ওই হোটেলে তোর মায়েকে আমি দেখছি। মানে আমার মায়ের দেখছিস মানে কোথায় দেখছিস? ও বলে অমুক হোটেলে। আমি বলে আজকে রাতে? বলে হ্যাঁ রাতের বেলা আমি গেছি, অমুক নাম্বার রুমের ভিতরে 32 নাম্বার একটা রুম, ওই রুমের ভিতরে তোর আম্মা ছিল।
প্রতিটা রুমেই তো একটা একটা করে মেয়ে থাকে, তা আমাদেরকে দরজা খুলে খুলে দেখাচ্ছিল যে কোন রুমে কোন মেয়ে আছে। বাট 32 নম্বর রুমটা খোলার পরে আমি ওখানে তোর আম্মাকে দেখছি, এবং দেখার পরে আমি তখন মুখ লুকিয়ে চলে আসছি। ওইখানে আমার আম্মারে চিনে আমাদের বাসায় বেশ কয়েকবার আসছে। আমি, তুই শিওর বলতেছিস আমার আম্মারে তুই এখানে দেখছিস? ও বলে হ্যাঁ, আমি তোর আম্মারে ওই জায়গায় দেখছি। তুই যদি বিশ্বাস না করস তাহলে তুই যা, হোটেল তো সারা রাতে খোলা থাকে, ওইখানেই যায় তুই দেখ। কথাটা শোনার পরে আমার তখন কেমন জানি আমার শরীরটা একটা কাঁপ দিয়ে উঠলো। কারণ হচ্ছে কি জানেন, আমরা যেখানে ঘর ভাড়া থাকি অনেক টাকা ভাড়া। এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোর আম্মা কী করে। আমি বললাম গার্মেন্টসে চাকরি করে। তো সবাই বলে যে গার্মেন্টসে চাকরি করলে কি এত ভালো কোনো বাসায় থাকতে পারে? আমাদের বাসায় একটা কাজের মহিলাও আছে, ওনার বেতন আমার আম্মা দেয়। তো আমার আম্মা এত টাকা কোত্থেকে পায়? মানে এই প্রশ্নটা তখন আমার মনে জাগলো আর কি, যে আমার আম্মা এত টাকা পায় কই। অনেক খারাপ লাগলো তখন ওর কথাটা শুনে। পরে আমি বললাম, জানে না তুই মনে হয় অন্য কোনো মহিলারে দেখছিস, সেটা আমার আম্মা হতেই পারে না। আমার বলে, বন্ধু আমি খালাম্মারে ভালো করেই চিনি, আমি দেখছি এটা উনি। তো যাই হোক, তুই রাগ করস আর যাই করস, তোর মনে হয় কথাটা জানানো দরকার ছিল, তাই আমি তোর বিষয়টা জানালাম। ঠিক আছে, আমি চলে যাই। এই কথা বলে বারেক তখন চলে গেল। আমি তখন আস্তে আস্তে বাসার দিকে হাঁটতেছি, বাসার দিকে যাচ্ছি, কিন্তু ভাই আমার পা সামনের দিকে যাচ্ছে না। মনে হয় যে আমি এখানেই পড়ে যাব। জি, এটা আমি কি শুনলাম বা এটা আমি কি দেখলাম বা কি বলতেছো এটা। পরে বাসায় গেছি, তখন অনেক রাত হয়ে গেছে, আপনার প্রায় রাত 1টার মতো বেজে গেছে। রুমে গেছি, যাওয়ার পরে ঘুম আসতেছে না, কখনো এই পাশ করি কখনো ওই পাশ করি। রাত 2টার দিকে হঠাৎ মনে হলো যে আসলে আমি ওইখানে যাব, এটা আমার মা কিনে, এটা আমি দেখব। রাত 2টার দিকে আমি তখন উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি আমাদের গেটে গিয়ে একটা রিক্সা নিলাম। ও যে হোটেলে বললো, ওই হোটেলে আমি ডিরেক্টলি চলে গেলাম রিক্সা নিয়ে। যাওয়ার পরে হোটেলের নিচ থেকে আমি তখন উপরে উঠতেছি, মানে আমার পাগুলো তখন কাঁপতেছে আর কি, মানে আমি দাঁড়াই থাকতে পারতেছি না, এমন একটা অবস্থা যে আমি কই যাচ্ছি, মানে কারে চেক করার জন্য যাচ্ছি, কারে দেখার জন্য যাচ্ছি, মানে আমার ভিতরে আর আমি নেই। আমি তখন আস্তে আস্তে করে উপরে উঠলাম, এবং যে রুম নাম্বারটা আমার বন্ধু আমারে বললো, আমি সেই রুম নাম্বারে আমি একটা মাস্ক পরছিলাম, যাতে আমাকে চিনা না যায়, ক্যাপ পরা মাস্ক পরা। রুমটা খোলার পরে আমি দেখলাম যে যেটা দেখেছি আসলে এটার বর্ণনা আমি দিতে পারবো না, এমন একটা অবস্থার ভিতরে উনি বসেছিল। আসলেই সেটা ঠিকই আমার মা ছিল। আমি তখন ওইখান থেকে চলে আসি, রুমে আসি। রুমে আসার পরে আর মানে চলে আসি, বাসায় চলে আসি, এসে কান্নাকাটি করলাম, প্রচুর কানলাম সারা রাত। সকাল প্রায় 7:30টার দিকে আমার আম্মা তখন বাসায় আসছে। আমি ওনার মুখের দিকে তাকাইতে পারতেছি না, নিচের দিকে তাকাই আসছে, ওনার মুখের দিকে তাকাইতে পারতেছি না। তা আমার আম্মা বলে, কিরে ডিউটিতে যাবি না আজকে? আমি কিছু বলি না, জাস্ট চুপচাপ আছি। আমার আম্মা এসে বলতেছে, কিরে ডিউটিতে যাবি না, তোর কি শরীর খারাপ? এটা বলে আম্মা তখন আমার গায়ে হাত দিছে, মানে আমার হাত দিয়েছে আমার শরীরে জ্বর কিনা এটা দেখার জন্য, শরীর খারাপ কিনা। আমি ওই মুহূর্তে আমার হাতটা ঝাড়ি মেরে ফালাই দিলাম। ফালাই দিয়ে বলতেছি, তোমার মতো একটা নষ্ট মহিলা আমার গায়ে হাত দাও কেমন করে? তুমি যাও আগে গোসল করো, আগে গোসল করে আসো, তুমি তো একটা নষ্ট মহিলা, কত পুরুষের সাথে ঘুমাইছো, তার কি কোনো ঠিক আছে? এটা বলে আমার আম্মা বলে, বেয়াদব এটা বললি কি? আম্মু এটা বলা মাত্র আমি তখন খুব রেগে আমার আম্মুর গায়ে হাত তুলি। এই জীবনে প্রথম, কোনোদিন আমার আম্মুর গায়ে আমি হাত তুলে নিই। হাত তুলেই আমি তখন ঘরের মধ্যে টিভি ছিল, টিভিটা ভাঙে ফেলি। ফ্রিজ ছিল, মানে মোটামুটি যা আসবাবপত্র ছিল সব মানে ভাঙে টেঙে ফেলি। বাইরে তো শব্দ হচ্ছে, অনেকেই গেটে আসছে, বলতেছে কী হয়েছে ভিতরে, কী হয়েছে, দরজা খুলে। আমি দরজা খুলতেছি না। পরে আমি একটা মানে বটি নিয়েছি, আমার আম্মাকে আমি 2 টুকরা করে ফেলবো, আম্মাকে আমি মেরে ফেলবো। বটিটা নিয়ে আমি আমার গলার মধ্যে ধরছি যে আমি তোমার 2 টুকরা করে ফেলবো, তোমার 2 টুকরা করে ফেলবো। আমার আম্মা বলে, কী হয়েছে? আমি বললাম যে আমি নিজের চোখে দেখছি তুমি আমার হোটেলের অত নাম্বার রুমে তুমি ছিলা। আমার আম্মা বলে, আমি তো ওইখানে আজকে যাই না, আজকে 10-12 বছর ধরে আমি ওইখানে যাই, আমি ঢাকা আসার পর থেকে এই কাজই করি। এমনি বলতেছে খুব কনফিডেন্স নিয়ে। আমি বললাম, তো তুমি না বললো গার্মেন্টসে চাকরি করে? মা বলে, কিসের গার্মেন্টস? আমার চেহারা দেখে কি তোর গার্মেন্টস কর্মী মনে হয়? আর আমি গার্মেন্টসে গেলে কি ঠিক থাকতে পারবো? আমি গার্মেন্টসে গেছি, আমি বিস্কুট ফ্যাক্টরিতে গেছি, আমি জুতা ফ্যাক্টরিতে গেছি, আমি অনেক ফ্যাক্টরিতে গেছি কাজ করার জন্য। কিন্তু কাজের বিনিময়ে মানুষ টাকা দিতে চায় না, দেহের বিনিময়ে টাকা দেয়। যেখানেই যাই সেখানেই মানুষ গায়ে হাত তোলে। কি করব? আল্লাহ সুন্দর চেহারা দিয়ে জন্মাইছে দুনিয়াতে, এটাই হয়তো আমার পাপ। এই জন্য আমি কারো কাছে থাকতে পারি নাই। আমি তখন বললাম, এটা তুমি কি বলতেছো? উনি বলে, হ্যাঁ। তাই আমি বললাম, ঠিক আছে, আমি কোনো নষ্ট মায়ের সংসারে থাকবো না, আমি বেরিয়ে যাবো। পরে আমি বাসা থেকে বেরিয়ে গেছি, হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পরে আমার বন্ধু বারেক তখন আমার দিকে এমনভাবে তাকাইতে আসে, মানে ও বুঝে যায় যে আমি কোনো একটা ঝামেলা করছি। ওরা আমার বলে, দোস্ত কী হয়েছে? আমি তখন ওর কিছু বলি না। কিছু না বললে আমি বলতেছি যে, দেখ তুই আর আমার সাথে কোনো কথা বলিস না আমার আম্মার বিষয় নিয়ে, আমি আর বাড়িতে যাবো না, আমি তোর সাথে থাকবো, মানে তোর রুমে থাকবো। একথা বলার পরে বারেক ভাড়া থাকতো, মানে একটা ম্যাচ সিস্টেম করে থাকতো, ওর বাড়ি তো নোয়াখালী ছিল, এখানে ম্যাচ সিস্টেম করে থাকতো। পরে
আমি ওর সাথে ওর মেসে উঠে গেলাম। ওর মেসে উঠে গেছি যে যত যাই হোক আমি আর বাড়ি ফিরবো না, আমি মরে যাব, তারপর আর বাড়ি যাব না। পর ওর সাথে মেসে উঠে গেলাম, মেসে থাকতেছি। এভাবে প্রায় আপনার মাস 2-1 মতো আমি ওই মেসেই থাকি। 2 মাস পরে আমি আর বাড়িতেও যাই না, বাসায় যাই না, আমার সাথে কোনো যোগাযোগও রাখি না। আমি এখানেই হচ্ছে থাকতেছি, মেসেই থাকতেছি, হোটেলে চাকরি করি, মেসে এসে ঘুমাই। 2 মাস পরে একদিন রাতের বেলায় বারেক আমারে বলতেছে, নাবিল তোর একটা কথা বলবো, রাগ করবি? আমি বললাম যে না, রাগ করবো না। বলে একটা মানুষ আসছে, একটু দেখা করবি? রাত ওখানে 11টার মতো বাজে। আমি বললাম কোন মানুষ আসছে, দেখা করবো? পর আমার বললো তোর মা আসছে। আমি বলি তুই কি জানোস না আমি এখানে আসি? ঠিকানা কে দিয়েছে? বারেক বলে আমি দিছি। তুই ঠিকানা দিলি কেন? তুই আমার আমারে কেন বলি যে আমি এই জায়গায় আসি? পরে আমার বলতেছে, বন্ধু যাই হোক আমি তো বলছি, এখন আন্টি তোর সাথে একটু কথা বলবে। আমি বললাম যে দেখ, আমি তোর আন্টির সাথে কোনো কথা বলতে চাই না, ওনারা বলে এখান থেকে চলে যেতে, এবং উনি যদি এখানে ঝামেলা করে তাহলে কিন্তু আমি এই বাসাও থাকবো, আমি তো এই বাসা থেকে চলে যাব। পরে ও বাইরে গেছে, বাইরে গিয়ে মানে আমারে বলছে, আমার তখন চলে গেছে। পরে নাবিল আমারে বলতেছে দোস্ত দেখ, বারেক আমারে বলতেছে দোস্ত দেখ, যা হবার তা তো হয়েই গেছে, এটা নিজের পারিবারিক বিষয়, এগুলো নিয়ে মানুষের কাছে জানাজানি করবি বা এটা আরও খারাপ হবে। আন্টি তোর একটা প্রস্তাব দেওয়ার জন্য আসছিল, প্রস্তাবটা যদি তুই গ্রহণ করিস তাহলে তোর জন্য অনেক ভালো হবে, তোর জীবনটা এভাবে নষ্ট হবে না। আমি তখন বললাম কিসের প্রস্তাব? আমারে বলে আন্টি বলছে আন্টি প্রফেশন ছেড়ে দিবে, আন্টি গ্রামে চলে যাবে এবং গ্রামে গিয়ে তোর মামাদের সাথে থাকবে, ওখানে জায়গা টায়গা কিনবে, কিনে তোর মামাদের সাথে থাকবে, আন্টি আর শহরে থাকবে না। এবং আন্টি বলছে আন্টি তোর বিদেশে পাঠিয়ে দিবি, তুই বিদেশ চলে যা, এইভাবে একটা হোটেলে চাকরি করবি, চাকরি করে কয় টাকা বেতন পাবি এবং তোর জীবনটা কীভাবে কাটবে? এভাবে তো তোর জীবন কাটতে পারে না। তুই বিদেশে গেলে টাকা পয়সার মালিক হবি, টাকা পয়সা ইনকাম করবি, নিজের পায়ে দাঁড়াবি, তুই বিদেশে চলে যা। আন্টি তো একটা লোকের সাথে কথা বলছে, ওই লোকে নাকি তোকে দুবাই নিয়ে যাবে, তুই পাসপোর্ট কর। আমি বললাম যে আমি এই মহিলার টাকা দিয়ে কোনো দেশে যাব না, এটা পাপের টাকা, ওই পাপের টাকা দিয়ে আমি কিছুই করবো না। তো আমি তখন আমার বন্ধুর সাথে বারেকের সাথে রাগারাগি করলাম। রাগারাগি করার পরে বারেক তখন নমতো করে চলে গেলাম। 2-3 দিন পরে বারেক আমাকে বারবার বুঝাচ্ছে। একটা পর্যায়ে আমি রাজি হইলাম। রাজি হওয়ার পর বললাম যে ঠিক আছে, আমি এই মহিলার চেহারা দেখবো না, ওনারা বল গ্রামে চলে যাওয়ার জন্য এবং তুই এগুলো ব্যবস্থা কর। পরে বারেকই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমার তখন হচ্ছে মেডিকেল করাইলো, মানে পাসপোর্ট করাইলো। পাসপোর্ট করে মেডিকেল টেডিকেল করাইয়া আমাকে তখন ওই দুবাই নেওয়ার জন্য ভিসা টিসা সব কিছু বারেক আমার আম্মুর কাছ থেকে টাকাটুকু নিয়ে সব প্রসেস করলো। তো যেদিন আমার ফ্লাইট হবে ঢাকা এয়ারপোর্টে আমার আম্মার সাথে আমার একবার দেখা হয়েছে, শুধু অতটুকুই। আমার আম্মু আমার হাত ধরে কান্না করতেছিল, আমি ওনার দিকে ফিরেও তাকাইনি। আমি একটা পর্যায়ে উঠে গেলাম, মানে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমি চলে গেছি এবং দুবাইতে গেলাম। ওইখানে যাওয়ার পরে একটা দোকানে আমার চাকরি হয়, মানে আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে সুপার মার্কেটের ভিতরে একটা শপের ভিতরে দোকানে। তো সেখানে গিয়ে আমি চাকরি করতেছি, মানে আর আমার পারিবারিক বা কারোর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। ওখানে যাই কাজ টাজ করতেছি, মাঝে মাঝে বারেকের সাথে ফোনে কথা বলি। বারেক ও আমার সাথে, মানে ওই আমার একমাত্র বন্ধু ছিল আর কি, ওর সাথেই সব কিছু। আমি এরকমও করতাম যে বারেকের অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, বারেক আমার আম্মারা টাকা দিত। তো বারেকের মাধ্যমে শুনেছিলাম যে আমার আম্মা নাকি ঢাকা, মানে গ্রামে জায়গা কিনছে, কোথায় জায়গা কিনে নাকি ওখানে বাড়ি বানাইছে। তো এরকম বারেকের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে একদিন, মানে বারেক ওই সময় ফেসবুক চলে, বারেক ফেসবুকে একটা ছবি আপলোড করে ওদের কোনো একটা বিয়েতে আর কি, মানে কোনো একটা বিয়েতে গেছে নোয়াখালীর, ওইখানে কোনো একটা বিয়েতে, এবং বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পরে সেখানে হচ্ছে ও একটা ছবি ফেসবুকে আপলোড করে। তো ওইখানে একটা মেয়ে বারেকের সাথে, মেয়েটা দেখে আমার খুব ভালো লাগে, মানে মোটামুটি আমার খুব ভালো লাগে। তো আমি তখন বারেককে জিজ্ঞেস করি যে মেয়েটা কে রে বন্ধু, মেয়েটা কে? পরে আমার বলে এটা আমার দুঃসম্পর্কের একটা কাজই, নাম হচ্ছে পায়েল। তো আমি বললাম মেয়েটা দেখতে অনেক সুন্দরী। বলে সুন্দর হলে লাভ নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে। তো আমি বললাম মেয়ে মেরিট? বলে হ্যাঁ মেরিট। আমি বললাম মতো মেরিট হোক আর যাই হোক, নাম্বারটা একটু দেখবি, আমি একটু কথা কমো। পরে আমার বলে আরে এটা বিবাহিত একটা মেয়ে, ওর জামাই সৌদি আরব থাকে, তো এই মেয়ের সাথে তুই কী কথা বলবি? মানে মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল আর কি, মানে অনেক সুন্দরী এক কথায় যেটা। পরে আমি বললাম তুই একটু নাম্বারটা দে না, আমি একটু কথাবার্তা বলি। তো তুই সমস্যা কি, আমি কথা বললে? পরে এভাবে বলার পরে ও তখন আমাকে নাম্বারটা দেয়। নাম্বারটা দিলে পরে আমি তখন ওনার সাথে আস্তে আস্তে করে কথা বলি। ওই আমার বারেক বন্ধু, বারেকের পরিচয়, বারেকের ফ্রেন্ড, দুবাই থাকি, এমনি এমনি কথাবার্তা বলি। কিছুদিন কথাবার্তা বলার পরে তার সাথে মোটামুটি আমার একটা ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। একটা ভালো লাগার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসা কিনা জানি না, বাট ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে হঠাৎ করে একজন লোক, মানে আমাদের মার্কেটেরই একটা লোক, বাড়ি হচ্ছে নোয়াখালী, সে নোয়াখালীতে যাবে, মানে ওই ভদ্রলোক নোয়াখালীতে যাবে। যাওয়ার পরে আমার বলতেছে ওইখানে, পরে আমার হঠাৎ মনে হলো যে আমি পায়েলের জন্য কিছু গিফট পাঠাবো, যেহেতু ওর সাথে আমার এতদিন ধরে কথাবার্তা হয়, মানে বন্ধুত্বপূর্ণভাবে আমি ওর জন্য কিছু গিফট পাঠাবো। তো ওই দিন অনেক গ্রামের, মানে অনেক মানে আপনার দুবাই গ্রামের হিসাব করে অনেকগুলো, মানে টাকার হিসাব করে আমি ওর জন্য অনেক গিফট কিনে পাঠাইলাম, অনেক বড় একটা বক্স পাঠাইলাম।
এবং এই বক্স ফাইলের বাড়িতে গিয়ে এই লোক দিয়ে আসছে, যে লোকের মাধ্যমে আমার পাঠাইছিলাম জিনিসগুলো ওই লোকে গিয়ে দিয়ে আসছে। বারেকতে কিন্তু তখন আবার ঢাকায় চলে আসছে, আবার ঢাকায় চাকরি করে। পরে বারেক কিন্তু আবার জানে না যে ফাইলের সাথে আমার এতটা সম্পর্ক হয়ে গেছে বা আমরা দুজনকে ভালোবেসে ফেলেছি। এগুলো কিন্তু মোটামুটি বারেক কোনো কিছুই জানে না, ও একদম টোটালি জানে না জানার পরে এবার দেখা গেলো কি যে ওর গিফটটা পাঠানোর পর থেকে ওর সাথে আমার সম্পর্কটা আরও ডিপে চলে গেছে। আমরা প্রতিদিন রাতে কথা বলি এবং ওর সাথে ভিডিও কলে কথাবার্তা বলি। এবং এই যে আমার পায়েলের সাথে সম্পর্কটা শুরু হলো এবং পায়েলের সাথে এতটা ডিপ গভীর সম্পর্ক হওয়ার পরে আমি আমার আম্মুর সাথে আবার ভালো হয়ে যাই। এই প্রথম আমি আমার আম্মুর সাথে মাঝে মাঝে ফোনে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলতে বলতে একটা সময় আমি পায়েলের কথা আমার আম্মুকে জানাই। কিন্তু বিষয়টা আমি টোটালি আমার বন্ধুকে জানি না, বারেককে জানি না। কারণ বারেক মাইন্ড করবে যে তোর দুই সম্পর্কের কাজিন হয়, এরপরে মেয়েটা অলরেডি ম্যারিড, বিয়ে হয়ে গেছে, বিবাহিত একটা মেয়ের সাথে আমি সম্পর্ক করি। আমার পায়েলের সাথে সম্পর্ক হওয়ার পরে পায়েল আমাকে এটাও বলছে যার হাজব্যান্ডের ঘর ছেড়ে চলে আসবো, তো বাচ্চা কাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে আজকে 4 বছর, স্বামী নাকি দেশে বিয়ের সময় দেশে ছিল, 2 মাস থেকে গেছে আর 4 বছর দেশে আসে নাই। তো এখন ও আমাকে বিয়ে করতে জন্য রাজি আছে। আমাকে দেখে ওর খুব পছন্দ হয়েছে, ওর হাজব্যান্ডকে ওর ভালো লাগে না, হাজব্যান্ড দেখতে সুন্দর না, এখনও আমাকে বিয়ে করবে। পরে ওর সাথে আমি কথাবার্তা বলতেছি, আমরা মোটামুটি প্রায় অনেকটাই ঢিবে চলে গেছি। বারেককে কোনো কিছু না জানে আমি একদিন ওরে বললাম যে তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমি তোমাকে নিয়ে পালায় যাব, তোমাকে আমার আম্মার কাছে আইনে দিয়ে যাব, তুমি কি বলো? ও বলে ঠিক আছে তাহলে তুমি দেশে আসো। আমি তখন গেছি প্রায় আপনার 3 বছর 3.5 বছর মতো হয়েছে। 3.5 বছর পরে আমি তখন কি করলাম, ছুটিতে দেশে আসলাম। ছুটিতেই দেশে আসলাম। বাট আমার আম্মুরে আমি কিছুই বলি নাই, শুধুমাত্র পায়েলকে জানাইলাম যে আমি দেশে আসছি। পরে পায়েল ঢাকাতে আসার পর ওর সাথে আমার এই প্রথম এয়ারপোর্টে দেখা হয়। সত্যিকার অর্থে মানুষটাকে আমি মোবাইলে যতটুকু দেখেছিলাম, কিন্তু বাস্তবে এই মানুষটা দেখতে আরও বেশি সুন্দরী, দেখার মতো একটা মেয়ে, খুবই সুন্দর চেহারা। এবং আমরা সেদিন দুজনে আবাসিক হোটেলে ছিলাম এবং রাতের বেলায় আমরা একসাথে স্বামী স্ত্রীর মতোই ছিলাম। সকালবেলা আমি ওরে বললাম যে তুমি আমার বাড়িতে চলো। পরে ও বাড়িতে যেতে একটু দ্বিধাদ্বন্দ্ব পাচ্ছে যে বাড়িতে যাব এই সেই। এরই মাঝে আমার বন্ধু কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে দোস্ত তোর সাথে কি ফাইলের কোনো যোগাযোগ আছে? পায়েল এখন কোথায় আছে? পায়েল নাকি বাড়ি থেকে পালাইছে। এই কথা আমার বন্ধু আমারে বলতেছে। আমি তখন বললাম যে না, আমি তো এটা জানি না, তুই পায়েল কোথায় গেছে না গেছে, পায়েলের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি ওরা বলিনি যে পায়েল আমার কাছে আছে। পরের দিন আমি পায়েলকে নিয়ে ডিরেক্টলি আমি বাড়িতে চলে গেছি, আমাদের বাড়িতে, আমার আম্মুর কাছে গিয়ে পায়েল আমার আম্মুর পা ধরে সালাম করলাম, আমিও সালাম করলাম। পরে আমি আম্মুরও প্রথমত বললাম যে আমি যে পায়েলকে বিয়ে করছি বা পায়েল যে এরকম, এগুলো কিন্তু তুমি বারেককে কোনো কিছুই বলবা না, বারেকের কাছে তোমার কোনো কিছু বলার প্রয়োজন নাই। আমার আম্মু তখন বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বারেককে কোনো কিছু জানাবো না। পরে আমি বললাম যে আম্মু আমার বিয়ে করি নাই, আমি বিয়েটা করব। পরে আম্মু ছোটোখাটো করে পারিবারিকভাবে একটা অনুষ্ঠান করে তখন এই পায়েলের সাথে আমাকে বিয়ে করাই দিল। আমি তখন পায়েলকে বিয়ে করলাম এবং বিয়ে করার পরে তখন আম্মুর সাথে আমি খুবই ভালো হয়ে গেলাম, এতটাই ভালো বলার মতো না। এবং আমি প্রায় 20 দিনের মতো দেশে ছিলাম। এই বিষয়গুলো কিন্তু আমি বারেককে কোনো কিছুই জানাইনি। 20 দিন দেশে থাকার পরে আমি পুনরায় পায়েলকে আমার আম্মুর কাছে দিয়ে আমি তখন চলে গেছি আবারও দুবাইতে। এবার দুবাইতে যাওয়ার পরে পায়েল তখন কীভাবে জানে বারেকের সাথে যোগাযোগ করে এবং বারেককে সব কিছু বলে দেয় যে এরকম আমি ওরা পালায় নিয়ে আসছি, ওরে বিয়ে করছি বা বারেক সব কিছু জেনে যায়। ওকে যখন আমি একদিন ফোন দিই, ওকে খুব গালাগালি করে এবং খুব কষ্ট নিয়ে আমারে বলে যে তোর জন্য আমি কী না করছি, তুই তো আমার কাছে আমার বন্ধু ছিলি না, তুই ছিলি আমার ভাইয়ের মতো, তো আমি নিজের ভাইয়ের মতো জানতাম, তোর জন্য আমি এত কিছু করলাম, অথচ তুই এই কাজটা করতে পারলি, মনে রাখিস তোর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, এই কথা বললো। আমার সাথে টোটালি যোগাযোগ অফ করে দিল, আমার নাম্বার যা কিছু ছিল সব ব্লক করে দিছে, সব কিছু ব্লক লিস্টে দিয়ে দিল। তো আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, কোনো কথা বলবে না, যেহেতু আমি আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটাইলাম, কোনো কিছু ওরে জানাইলাম না। এই কারণেও আমার খুব রাগ করে সব কিছু থেকে আমাকে ব্লক মেরে দিল। আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, কথাবার্তা বলবে না, আমার ওর সাথে আর কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নেই। আমি তখন আমার মতো করেই পড়ে আসছি দুবাইতে। বউর জন্য টাকা পয়সা, বউর জন্য বলতে আমি আমার আম্মার অ্যাকাউন্টে তখন টাকা পাঠাইতাম, যেহেতু শত হইলেও তো ওর বাড়ি ছিল নোয়াখালীতে, আমি তো ওর ঘর বাড়ি কোনো কিছুই চিনি না, ওর পরিবারে কখনো যাইও নাই। একটা স্বামীর ঘর থেকে আমার ঘরে আসছে, এখন আবার আমার ঘর থেকে যে চলে যাবে না তারা তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আমি ওর অ্যাকাউন্টে কোনো টাকা দিতাম না, আমি সব টাকা পাঠাতাম আমার আম্মার অ্যাকাউন্টে। তো আমার সাথে তখন আমার খুব ভালো হয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই। এগুলো নিয়ে ধরেন ওর সাথে আমার ঝগড়া, যে আমি কেন আমার আম্মার অ্যাকাউন্টে টাকা দিই, আমার আম্মার অ্যাকাউন্টে আমি কেন টাকা পাঠাবো, এটা ওইটা নিয়ে ও খুব ঝামেলা করতেছে। তুমি তোমার আম্মার অ্যাকাউন্টে কেন টাকা দিবা, আমি তোমার বউ, তুমি টাকা দিতে হয় আমাকে দিবা।
আমি ওই আমার আম্মাকে টাকা দিই এবং আম্মাকে বলি যে আম্মা পায়েলরে 5,000 টাকা দিও বা পায়েলরে 10,000 টাকা দিও, অতটুকুই বলি। মানে ওভাবে আমার আম্মাকে, মানে আমার আম্মাই সব কিছু চালায়। এখন পায়েলের কথা হচ্ছে আমি যেন ওর নামে অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট আমি ওর নামে খুলবো এবং টাকা পয়সা যা যা দেওয়ার আমি ওর অ্যাকাউন্টেই দিব, আমার আম্মার অ্যাকাউন্টে দিতে পারবো না। এই নিয়ে ধরেন আমার বউ এবং মায়ের মাঝে তুমুল পরিমাণে ঝগড়া চলতে থাকে। মানে ঝগড়া যে এত পরিমাণের ঝগড়া যেগুলো আসলে মেনে নেওয়ার মতো না, এত পরিমাণের ঝগড়ার একটা পর্যায়ে হলো কি, পায়েল তখন মানে এটা আমার প্রায় 1.5 বছরের মাথায়, আমি পায়েলকে বিয়ে করে রেখে গিয়ে 1.5 বছরের মাথায় হঠাৎ করে আমার আম্মুর সাথে ঝগড়া লেগা ওনাকে দাও বানিয়ে আপনার বটি নিয়ে যায় আমার আম্মাকে কাটার জন্য। মানে ঝগড়া লাগার পরে বটি নিয়ে যায় আমার আম্মুকে কাটার জন্য, এবং আম্মুকে যখন মানে বটি দিয়ে কোপ মারে, আমার আম্মু হাত দিয়ে বাঁচাইতে গেলে আমার আম্মুর হাতের 2টা আঙ্গুল মানে টোটালি পড়ে যায়। 2টা আঙ্গুল ধরেন আপনার 2 কড় করে এরকম 2টা আঙ্গুল ডাইরেক্টলি হাত থেকে পড়ে যায়। আমার আম্মুর 2টা আঙ্গুল কেটে যায়। আম্মু তখন চিৎকার করে এবং চিৎকার করার পরে আশেপাশে থেকে গ্রামের মানুষজন আসে, সে পায়েলকে ধরার পরে আমাকে সবাই ভিডিও কল দিয়ে দেখায় যে আমার মায়ের আঙ্গুলগুলো পড়ে আছে, এরকম সবাই দেখে। আমি তখন আর এটা মেনে নিতে পারি না আর কি, যত যাই হোক তো আমার মাকে এইভাবে মারতে পারে না বা মাকে এইভাবে কাটতে পারে না। আমার তখন খুব রাগ হইল আর কি, এবং রাগ হওয়ার পরে আমি তখন বিদেশ থেকে তারে ডিভোর্স করি, মানে তালাক করি, যে আমি মোবাইলের মাধ্যমে তোরে তালাক দিলাম। এবং সেখান থেকে প্রক্রিয়া করে আমি তখন মানে তারা তালাক দিয়ে বললাম যে তুই আমার বাড়ি থেকে চলে যা, মানে তালাক দিয়ে দিস। তখন আমার বাড়ি থেকে চলে গেছে, মোবাইলের মাধ্যমে তালাক দিলাম, বাড়ি থেকে চলে গেছে। এরপরে প্রায় আরও 9 মাস পরে আমি তখন দেশে আসছি। এই যে এত ঘটনা ঘটতেছে, বারেকের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নাই, আমার বন্ধু বারেকের সাথে কিন্তু আমার কোনো কথাবার্তা নাই, বারেক কই আসছে না আসছে আমি কিছুই জানি না। পরে দেশে আসছি, দেশে আসার পরেও তখন আমার নামে মামলা করে দিছে, পাইলে মামলা করে দিচ্ছে দেশে আসার পরে যে কাবিনের টাকার জন্য। পরে ওর সাথে আমার 3 লক্ষ টাকা কাবিন হয়েছে। পরে আমি কাবিনের টাকা ওরে দিয়ে দিছি, যেহেতু 3 লাখ টাকা কাবিনের টাকা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমি তখন আমার আম্মুর সাথে আসি। এবার বাড়িতে আসার পর আমার আম্মা খুব অসুস্থ, মানে এত পরিমাণের অসুস্থ যে আমার আম্মা মানে শোয়া থেকে উঠতে পারে না। সবাই বলতেছে বিয়ে শাদী কর, সংসার কর, বাট আমার আর বিয়ে করার প্রতি কোনো ফিলিং আসে না যে বিয়ে করব। একবার তো বিয়ে করলাম, ওইখানে একটা ধোকা খাইলাম, এখন আর বিয়ে শাদী করার প্রতি কোনো ইমোশন জাগতেছে না। আম্মা অসুস্থ মানে খুব অসুস্থ। আমি আম্মাকে নিয়ে ঢাকায় দৌড়দৌড়ি করতেছি, আম্মাকে নিয়ে ঢাকায়, মানে আম্মার শরীর লড়াইতে পারে না এমন একটা অবস্থা। ঢাকায় যাওয়ার পরে কীভাবে জানি পায়েল খবর পাইছে, আমি আম্মাকে নিয়ে ঢাকাতে আছি হসপিটালে। একদিন দুপুরবেলা হঠাৎ করে পায়েল আর পায়েলের মা ওই হসপিটালে। আমার আম্মা তখন প্যারালাইজড হয়ে আছে, কথাই বলতে পারে না। পায়েল আর আম্মাকে দেখার পর আমি খুব অবাক হয়ে গেলাম। ওনাকে আমি এর আগে মোবাইল ফোনে দেখেছি, বাট এইভাবে সরাসরি দেখা হয় নাই। তো উনি এসে বলতেছে বাবা কেমন আছো, তোমার আম্মা অসুস্থ শুনলাম, তোমার আম্মাকে দেখতে আসছি। পরে পায়েল এবং পায়েলের মা মিলে আমার আম্মার হসপিটালে প্রচুর সেবা করতে শুরু করে, সেবা যত্ন করতেছে, আমার আম্মার খোঁজ খবর নিতেছে, মানে প্রচুর পরিমাণের করতেছে। এবং এরকম অবস্থার ভিতরেই তারা প্রায় 1 মাসের মতো, দীর্ঘ 1টা মাস আমার আম্মুর সাথে হসপিটালে ছিল। আমার আম্মুর খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে আমার আম্মার সেবা যত্ন করা সব কিছুই তারা দুজনেই করে। বাট দীর্ঘ 1 মাস পরে আমার আম্মা ঢাকার ওই হসপিটালে মারা যায়। ঢাকার হসপিটালে আম্মা মারা যায়। মারা যাওয়ার পরে তখন খুবভাবে আমি ভেঙে পড়ি, কারণ আমার আম্মু ছাড়া তো আমার দুনিয়াতে কেউ ছিল না। আম্মুর লাশ নিয়ে তখন আমি বরিশালে যাই। বরিশালে যাওয়ার পরে আমার যে বাড়ি আমার আম্মা কিনছে, যে বাড়ি আম্মা বানাইছে, বাড়ির পাশেই তখন আমি আমার আম্মাকে কবরস্থ করে ওখানে দাফন করি এবং আম্মুকে দাফন কাফন করি। সব কিছু ঠিক হয়। ঠিক হওয়ার পরে তো পায়েলের মা কিন্তু তখন আমাদের বাড়িতেই রয়ে গেছে দীর্ঘ প্রায়, তখনই তো পায়েলের সাথে আমার তালাক হওয়ার পরেও পায়েল আমাদের বাড়িতে এভাবে দীর্ঘ 15 দিন। আমার আম্মু মারা যাওয়ার পর আমি বাড়িতে ছিলাম। 15 দিন পরে পায়েলের মা তখন নোয়াখালীতে চলে যাবে। তারা আমারে বলে যে বাবা তুমি আমাদের সাথে চলো নাবিল। আমি বললাম যে না আমি যাবো না। উনি বলে যে না চলো, এখানে থাকলে তোমার মন খারাপ হয়ে যাবে। তোমার তো, আমার মামারাও কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো না, মানে ভালোই না আর কি, টোটালি সম্পর্ক খুব খারাপ। দেন পায়েলের মা তখন খুবভাবে ধরলো আমার যে না তুমি চলো, আমাদের সাথে চলো, নোয়াখালীতে গেলে তোমার মনটা ভালো লাগবে, ওইখানে আমাদের সাথে থাকলে তোমার ভালো লাগবে, তুমি চলো। পরে আমাকে জোর করেই মা মেয়ে আমাকে তখন নোয়াখালীতে নিয়ে আসে। তখন নোয়াখালীতে আসার পরে 2 দিন নোয়াখালীতে থাকার পরেই মানে এই পায়েল তখন খুব সুন্দর সুন্দর জামা পরে, ড্রেস পরে আমার সামনে ঘোরাফেরা করে, মানে কেমন জানি ওরে আমার মানে এক কথায় যেটা মানে ভালো লাগতে শুরু হয়ে যায়, কেন ভালোবাসে তো বিয়ে করছিলাম। তো বিষয়গুলো পায়েলের আম্মাও বুঝতে পারে। একদিন সন্ধ্যার সময় পায়েলের আম্মা কী করে, পায়েলরা আমার রুমে পাঠায় দেয়। পাঠানোর পরে আইসা আমার সাথেও ঘুমাবে, বেডশিট ঠিক করতেছে। ওদের বাড়িতেই তো আমি থাকতাম। পরে বলে তোমার সাথে ঘুমাবো। আমি বললাম আমি তোমাকে তালাক করছি। ও বলে ওইসব মুখের তালাকের কোনো বিল নেই। আমি বললাম কাবিনের টাকাও তো তোমাকে দিয়ে দিছি। ও বলে কাবিনের টাকা তুমি নিয়ে যাও, কাবিনের টাকা আমি রেখে দিয়েছি। আমি বললাম না তুমি আমার রূপ থেকে বেরিয়ে যাও।
পরে ফাইলের মা কোত্থেকে আসছে এসে বলতেছে, নাবিল তোমার সাথে ঘুমাইতে চাইলে ঘুমাও, পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে মন, তোমাদের দুজনের মন যদি এক হয়ে যায় তাহলে তালাক কাবিন এগুলো কিছুই না। আমি বললাম যে না, এটা হতে পারে না। পরে পায়েলের মা করলো কি, ওই সময় মসজিদের হুজুরকে ডাকাই নিয়ে আসে, ওনাদের মসজিদের হুজুর আইনা কী ফতুয়া দিল, ফতুয়া দিয়া ওই ঘরের ভিতরে ফাইলের সাথে নতুন করে আমার আবারও কলমা পড়াই দিল। কাবিন আগেরটায় বহাল রইল, আগেরটায় বহাল রেখা আবার কলমা পড়াই দিল। কলমা পড়াই দিয়ে সেই রাতে পায়েল আবার আমার সাথে রাতের বেলায় ছিল। তো যাই হোক, দুজনের মাঝে মোটামুটি অনেক সম্পর্ক হলো, সব কিছু আমাদের সব ঠিক হয়ে গেল, ভালো হয়ে গেল। পরে আমি আবারও পুনরায় অনুষ্ঠান করে পায়েলকে নিয়ে আমি আবারও চলে আসি হচ্ছে আমাদের বরিশালে। আসার পর এখানে 2 মাস পায়েল আমাদের বাড়িতে ছিল এবং পায়েলের এক দুঃসম্পর্কের বোন থাকে, 1900 আমাদের সাথে চলে আসছে, মেয়ে আর কি। মেয়েটা তখন ক্লাস 8-এ পড়তো, ওই মেয়েটা সহ আমাদের সাথে আসছে। আসার পরে যেহেতু পায়েল একা থাকবে, তো ওই মেয়েটা সহ আমাদের পায়েলের সাথে থাকার পরে মেয়েটাকে আমরা আমাদের এলাকাতেই ভর্তি করাই দিই, মানে বরিশালেই ভর্তি করাই দিই। পরে আমি আমার ছুটির অবশেষ হয়ে যায় 5 মাস ছুটি, আমার 5 মাস পরে আমি তখন পুনরায় আবারও দুবাইতে চলে যাই। তো দুবাইতে আবার চলে গেছি। চলে যাওয়ার পরে আমি তো আমার মতো করে কাজ টাজ করতেছি, কোনো সমস্যা নেই। দেন পায়েলের সাথে আমার ফোনে কথাবার্তা হচ্ছে, আমার কিন্তু কোনো বাচ্চা কাচ্চা বা আমার কোনো সংসারাদি বা এগুলো কোনো কিছুই হয় নাই। তো আমি পুনরায় আবারও চলে যাই আপনার দুবাইতে গিয়ে কাজ কাম করতেছি। এরকম করে আমি তখন পায়েলের জন্য টাকা পয়সা সব পাঠাইতেছি, যেহেতু আমার বউ, আমার তো আর কোনো আত্মীয় স্বজন নাই। তো আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমি প্রথমে আমি ওখানকার সেলসম্যান ছিলাম, সেলসম্যান থেকে আমি ম্যানেজার হই এবং ম্যানেজার হওয়ার পরে আমার বাংলাদেশি টাকা আমার স্যালারি হতো 3 লাখ টাকা। আমার স্যালারি 3 লাখ টাকার মতো হইতো এবং প্রতি মাসে আমি ধরেন সব টাকায় পায়েলের জন্য পাঠাইতাম, শুধু নিজের খরচের টাকা বাদ দিয়া বাকি মোটামুটি যত টাকা পয়সা সব আমি পায়েলের জন্য পাঠাইতাম এবং পায়েলও মোটামুটি আমার টাকায় খুব ভালোভাবে চলাফেরা করতো। একটা পর্যায়ে পায়েল সিদ্ধান্ত নিল যে ও জায়গা কিনবে ঢাকাতে। আমাকে বলতেছে, নাবিল ঢাকাতে জায়গা কিনবো এবং জায়গা কিনে আমরা ঢাকার দিকে সেটেল হয়ে যাব, গ্রামে থাকতে আমার ভালো লাগতেছে না, বরিশাল নোয়াখালী দুইটাই জানি কেমন লাগে, আমরা ঢাকার দিকে জায়গাটাকে কিনবো, এরকমভাবেও তখন কথাবার্তা বলতেছে। তো তখন আমি ওকে এতটাই ভালোবাসতাম, মানে এতটাই বিশ্বাস করতাম যেটা আসলে বলার মতো না, এত বিশ্বাস করতাম। এবং বিশ্বাস করার পরিপ্রেক্ষিতে আমি ওকে এটাও বললাম যে জায়গা যদি তুমি ঢাকাতে কিনো তাহলে তোমার নামেই কিনো। মানে আমার ভিতরে এক বিন্দু পরিমাণের কোনো রকমের মানে কোনো কিছু জায়গা নাই যে ওর নামে ঢাকায় জায়গা কিনলে হয়তো ও সমস্যা করতে পারে বা ঝামেলা করতে পারে, এরকম কিছুই জায়গা নাই। বাট আমি ওকে খুব ভালোবাসতাম, মানে মাত্রা অতিরিক্ত ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই কিন্তু আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার নামে জায়গায় কিনবো। ও বলে যে না, আমার নামে কেন কিনবা, তুমি তোমার নামে কিনবা। ও আমার নামে কিনতে চায়, বাট আমি ওর নামে কিনতে চাই। এরকম করে তখন আমরা ঢাকাতে একটা জায়গা কিনি, বাট ওই জায়গাটা আমি পায়েলের নামেই কিনি। তো জায়গার কিছু টাকা পয়সা ঋণও ছিল, মানে আমি সব টাকা দিতে পারি না, পায়েলও তার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসে, এটা সত্য কথা। ওর বাড়ি থেকে ও 4 লাখ টাকা নিয়ে আসে ওর বাবার কাছ থেকে, আইনা ও তখন জায়গাটা ওর নামেই কিনে। পরে আমরা ওখানে বিল্ডিংয়ের কাজ ধরি, বিল্ডিংয়ের মানে প্রথম তলায় 1 তলা পর্যন্ত করি, এটা আমরা 10 তলা মানে 10 তলার প্ল্যান উঠাই। অনেক টাকা ওইখানে খরচ হয় আর কি, অনেক টাকা। আমার প্রায় 7 বছরের মতো আমি দুবাইতে ছিলাম। এই 7 বছরে যে আমি অনেক টাকা ইনকাম করছি এবং সব টাকা আমি ওই বাড়ির পিছনে ব্যয় করছি। বাড়িঘর সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমি তখন বাড়িতে আসছি। আসার পরে ধরেন মিলাদ দিছি, আমার গ্রামে বরিশালে মিলাদ দিছি। মিলাদ দিয়ে গ্রামের সব মানুষকে আমি মিলাদ পড়াইছি আমার আম্মার নামে, সবারই মিলাদ টিলাদ পড়াই, ভাবি টাবি যারা আছে সবার সাথে আদর এটিয়া করে তখন আমি খাওয়া দাওয়া করলাম বা মিলাদ টিলাদ করে দেন আমি আবার পুনরায় আবার দুবাইতে গেলাম। আমি 15 দিনের মতো ছিলাম দেশে। 15 দিন পর আবার দুবাই গেছি। দুবাই যাওয়ার পরেই আমার এক ভাবি, মানে ওই ভাবির সাথে আমার সম্পর্ক, মানে বাড়িতে যাওয়ার পরে একটু ভালো সম্পর্ক হয়েছে। আবার ওই ভাবির সাথে আমার বউর সম্পর্ক কিন্তু অনেক ভালো, মানে পায়েলের সম্পর্ক, পায়েলের সাথে ভাবির অনেক কথাবার্তা, অনেক সম্পর্ক ভালো, এগুলো আর কি। তখন আমি কিন্তু দুবাইতে, তো দুবাইতে থাকা অবস্থায় একদিন ভাবি হঠাৎ করে আমার ইমোতে কল দেয়। ইমোতে কল দিয়ে বলে, নাবিল কী করো? আমি বললাম যে ভাবি অফিস থেকে আসছি, একটু টায়ার্ড বসে আছি, তোমার বউ পায়েলের সাথে কথা হয়? আমি বললাম হ্যাঁ হয়তো। বলে পায়েলের নামে তুমি ঢাকাতে জায়গা কিনছো? ভাবি আমারে বলতেছে। আমি বললাম হ্যাঁ, পায়েলের নামে ঢাকাতে জায়গা কিনছি। পরে বলে যাই হোক, শত হইলে তো নোয়াখালীলা মাইয়া, এই কাজটা মনে হয় তুমি ভালো করো নাই, মানে ভাবি আমারে বলতেছে। আমি তখন বললাম কি বলেন? ও আমার বউ, আমার বিবাহিত স্ত্রী, ওর নামে আমি জায়গা কিনছি, এটা খারাপ হবে কেন? অবশ্যই তো এটা ভালো। পরে আমারে বলতেছে যাই হোক, এটা ভালো খারাপ তোমারটা তুমিই ভালো জানো, যেহেতু তুমি বিয়ে করছো তোমার বউ, তো এখানে তো আর আমরা কোনো কিছু বলতে পারি না। তো যাই হোক, তুমি একটু ভালোভাবেই থাইকো, জায়গা সম্পত্তিগুলো তুমি তোমার নামে নেওয়ার জন্য চেষ্টা করো, কারণ জায়গা সম্পত্তিগুলো বউর নামে রাখাটা ঠিক হবে না। আমি তখন বললাম কেন ওর নামে রাখা ঠিক হবে না কেন, মানে এই ঘটনাটা কি? পরে বলতেছে এই ঘটনায় একটা আছে, এটা কিভাবে বলবো তোমাকে, বলতেও তো খারাপ লাগতেছে, কিন্তু না বলেও পারতেছি না, জাস্ট বাধ্য হয়ে তোমাকে বলতে হচ্ছে যে তুমি কি জানো যে তুমি তোমার মায়ের শরীরের মাংস খাইছো? এমনি বলতেছে, তোমার আম্মা মারা যাওয়ার পরে তোমার মায়ের শরীরের মাংস কিন্তু তুমি খাইছো,
এটা কি তুমি জানো? আমি বললাম, ভাবি আপনি এটা কী কথা বলেন যে আমি আমার মায়ের শরীরের মাংস খাবো? মানে আমার মা তো মারা গেছে, মায়ের শরীরের মাংস আমি খাবো, এটা কী ধরনের কথা? বলে, তোমার বউ তোমার মায়ের হাতের, তোমার মায়ের মৃত মায়ের মাংস কিন্তু তোমাকে রান্না করে খাওয়াইছে। আমি তখন বললাম, ভাবি এটা তুমি কী বললেন, মানে কী বললে এটা তুমি? বলে, হ্যাঁ, তোমার বউ যখন মানে তোমার মাকে কাটার জন্য যায়, বটি দেওয়া কোপ দেয়, এতে তোমার মায়ের 2 আঙ্গুল পড়ে যায়, এটা কি তুমি জানো? আমি বললাম, হ্যাঁ। বলে, 2 আঙ্গুল পড়ে যাওয়ার পরে এই 2টা আঙ্গুল কিন্তু তোমার বউ রেখে দেয় খুব যত্ন করে, এবং সেখানে সে কীরা করে বলে, তুমি যখন তাকে তালাক করে দিছো বা মোবাইলের মাধ্যমে বলছো যে তোরা আমি তালাক দিলাম, এই যখন তুমি তার ফোনের মাধ্যমে বলছো তালাক, তখন এই 2টা আঙ্গুলও হাতে নিয়ে বলে, আমি আল্লাহ 30 সিরফা কোরআনের কসম করে বললাম, আমি আমার মায়ের দুধের কসম করে বললাম, তুই তোর যে ছেলেকে দিয়ে আমাকে তালাক দেওয়াইছিস, আমি তোর মাংস তোর ছেলেরা রান্না করে খাওয়াবো, তোর মাংস তোর ছেলেরা রান্না করে খাওয়াবো। এই কথাটা আমরা গ্রামের সবাই শুনছি, সব মানুষই শুনছি। শোনার পরে তোমার বউ কিন্তু 2টা আঙ্গুল রেখে দিয়েছে, ফ্রিজের মধ্যে রেখেছে, এবং রাখার পরে একটা পর্যায়ে যখন তুমি দেশে আসছো, তোমার সাথে ভালো সব কিছু হয়েছে, এইবার তুমি ছুটিতে দেশে আসার পরে মিলাদ পড়ানোর পরে আমি একদিন তোমার বউরে জিজ্ঞেস করলাম যে, ভাবি তোমার বউরে বললাম যে আপনি যে এরকম একটা কথা বললেন যে আপনার শাশুড়ির সামনে, আপনার শাশুড়ি আঙ্গুল কাটার পরে আপনি কসম করে বলছেন যেহেতু আপনার স্বামী আপনাকে তালাক দিছে, আপনি আপনার শাশুড়ির মাংস আপনার ছেলেরে খাওয়াইবেন, কোরআনের কসম, এই কসম, অনেক কসমই তো করলেন, এটা কি পূরণ করছেন? তোমার বউ আমার কাছে কি বলছে জানো? আমি শুনে অবাক হয়ে গেলাম। তোমার বউ বলছে, হ্যাঁ, আমি আমার কসম ঠিকই পূরণ করছি, আমার শাশুড়ির আঙ্গুল আমি ফ্রিজ থেকে বের করে গরুর মাংসের সাথে রান্না করে আমার স্বামীকে আমি খাওয়াইছি, আমার স্বামী মাংস খাইছে আমার সামনে। তো নাবিল, তোমাকে আমি এই কথাটা এই জন্যই বললাম যে দেখো কতটা খারাপ হলে একটা মেয়ে এরকম স্টেপ নিতে পারে, মৃত শাশুড়ির মাংস তার স্বামীকে রান্না করে খাওয়াইছে। তুমি বুঝতে পারো সে কতটা রাগী এবং কতটা জিদি, কতটা খারাপ মাইন্ডের একটা মেয়ে। এই মেয়ের নামে তুমি তোমার জায়গায় সম্পত্তি সব কিছু দিয়ে রাখছো। আল্লাহ না করুক তুমি যদি একটা বিপদে পড়ো, তাই তোমাকে আগেই বলতেছে, তুমি যদি আমাদের বরিশালের ছেলে, এই মেয়েটার নামে জায়গায় সম্পত্তি রাখো না, জায়গায় সম্পত্তি তুমি সব তোমার নিজের নামে নিয়ে নাও, কারণ মেয়েটা প্রচণ্ড রাগী এবং বদমেজাজি, খারাপ টাইপের একটা মেয়ে। ভাবির কথাগুলো শুনে আমি তখন বললাম যে, হ্যাঁ ভাবি, তুমি কথাটা ঠিকই বলছো এবং এটা আমি করব। এবার আস্তে আস্তে করে আমি আসলে এরকম একটা ছেলে যে পেটের মধ্যে কোনো কথা রাখতে পারি না। ধরেন কেউ আমাকে একটা কথা বলছে, তো এটা আমি গোপনে রাখতে পারি না, মানে কেমন জানি আমার কারো না কারো কাছে বলে দেওয়া লাগে। যেমনটা আমি বলে দিয়েছিলাম, আমার মা ঢাকা যাওয়ার সময় আমাকে যেটা বলতে মানা করছিল, সেটা আমি আমার নানুর কাছে বলে দিছি। পরে আমি আর পায়েলের সাথে ভালো করে কথা বলতে পারি না। পৃথিবীতে অনেক মানুষ থাকে যারা ভিতরে একটা লুকিয়ে রাখে, মুখে আর একটা বলে, বাট আমি এটা পারি না। আমি মুখে যা বলবো আমার ভিতরে তাই লুকিয়ে থাকবে। পরে আমি আর পায়েলের সাথে ভালো করে কথা বলতে না পারি, একদিন হঠাৎ করে ঝগড়া লেগে যায় কোনো একটা কথার খাতিলে। ঝগড়া লেগে আমার বলে দিই, তুই তো এত খারাপ মেয়ে, তুই আমার নিজের মায়ের হাতের, তুই আমার মৃত মায়ের মাংস তুই আমার রান্না করে খাওয়াইছস। ও আমার বলে, কে বলছে কথা তোমারে, কে বলছে? আমি বলি, অমুক ভাবি আমারে বলছে। ভাবি তো আর মিথ্যে বলে নাই। পরে বলে, ছি, তুমি গোপনে গোপনে ওই ভাবির সাথে কথা বলো? আমি তো জানি তুমি ওই ভাবির সাথে কথা বলো, ভাবির সাথে তোমার কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কোনো না কোনো একটা সম্পর্ক ভাবির সাথে তোমার আছে, এটা আমি আগেও জানতাম যে তুমি তার সাথে ভিডিও কলে কথা বলো, তুমি একটা নোংরা। এই বলে তখন এই পায়েলের সাথে আমার ঝগড়া শুরু হয়, এবং এই ঘটনার পর থেকেই আমি তখন তার 8 মাস পরে ঢাকায় আসি। ঢাকা আসার পরে আমি ওরে বলি যে আমার বাড়ি তুমি আমার নামে লিখে দাও, আমি তোমার নামে আমার বাড়ি রাখতে চাই না, তুমি আমার নামে বাড়ি লিখে দাও। এই বাড়ি লিখে দেওয়া নিয়ে এই ঝগড়াঝাটি করেই একদিন ওর গায়ে আমি হাত তুলি, এবং হাত তোলার পরেই ওর মা বাবা দুজনেই মিলে ওরা তখন ঢাকাতে তেজগাঁও থানায় আমার নামে একটা মামলা দায়ের করে, এবং সেই মামলা দায়ের করার পর আমাকে তখন পুলিশে জেলে নিয়ে যায়, নারী নির্যাতনের মামলায় জেলে নিয়ে যায়। এবং জেলে আমি যেদিন যাই তার 2 দিন পরেই আমাকে না জানিয়ে পায়েল তখন আমাকে ডিভোর্স করে। দুঃখের বিষয়, অবাক করা বিষয়, আমাকে ডিভোর্স করার পরেই পায়েল তার দূরসম্পর্কের এক মামাতো ভাইকে বিয়ে করে ফেলে। এটা আমি কিছুই জানি না। দূরসম্পর্কের মামাতো ভাইকে বিয়ে করে, এবং বিয়ে করার পরে যে বাড়ি আমার রক্তে ভেজা টাকায়, আমার কষ্টে উপার্জিত বাড়ির ভিতরে ও তখন ওর মামাতো ভাইকে নিয়ে, মানে ওর হাজব্যান্ডকে নিয়ে ও তখন থাকে। আমার কোনো সন্তানাদি হয় নাই, কিন্তু ওর মামাতো ভাইকেও বিয়ে করার 6 মাসের মাথায় ও বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি হয় ওর পেটে। তাহলে আমার বাচ্চা হয়নি কেন? তার মানে ও ইচ্ছা করে আমার বাচ্চা নেয়নি। একটা পর্যায়ে আমি জেল থেকে বেরোয়ার পরে, প্রায় 1 বছর পর আমি জেল থেকে বেরোয়ার পরে ওদের গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী দিয়ে আমাকে একদিন এমন মারে যে মায়ের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমি 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 3টা মাস আমি ঢাকা পিজি পঙ্গু হসপিটালে ভর্তি থাকি।
হসপিটালে ভর্তি থাকি। আমার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে ছিল না। আমার ফেসবুকের এক ভাই, উনি আমার এই পঙ্গুত্বের জীবন নিয়ে ফেসবুকে একটা পোস্ট করে এবং আমাকে নিয়ে আমার এই জীবনের বৃত্তান্ত কথাগুলো উনি ফেসবুকে লেখে। লেখার পর অনেক মানুষ আমাকে সাহায্য করে। তাদের সাহায্যে আমি প্রায় ওই সময় 12 লক্ষ টাকার মতো বিকাশের মাধ্যমে আমার অ্যাকাউন্টে পাই। 12 লক্ষ টাকার মতো বিকাশের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টে পাই এবং এগুলো সবই মানুষের টাকা। মানুষ আমাকে দেয় এবং আমার এই ছবি ভিডিও করে ও ফেসবুকে পোস্ট করে একটা ফেসবুক গ্রুপের ভিতরে দিয়ে দেয়। প্রবাসী ভাইরাই বিশেষ করে আমাকে টাকা দেয়। এখানে অনেক প্রবাসী ভাইরা আমাকে টাকা দিয়েছে, বিশেষ করে সৌদি আরব থেকে দিয়েছে। তো সেখান থেকে আমি হসপিটাল থেকে সুস্থ হয়ে ফেরার পরে আমি তো আর গ্রামে যেতে পারি না। গ্রামেও যেতে পারি না, কারণ গ্রামে আমাদের যে জায়গায় সম্পত্তিগুলো ছিল এগুলো আমার মামারা পুনরায় আবারও দখল করে ফেলছে। আমার ওই ছোটো মামা আবারও জাল দলিল করে আমার মায়ের কবর সহ উনি দখল করে নিয়ে গেছে। সবশেষে আমি নিরুপায় হয়ে মানুষের পাঠানো কিছু টাকা আমার কাছে ছিল, সে টাকা দিয়ে ঢাকা শহরের তেজগাঁর এরিয়ার ভিতরে আমি একটা ছোট্ট পানের দোকান দিই। এবং রাস্তার পাশে ওই টঙের পানের দোকান দিয়েই আমার জীবন থেকে আজকে এতগুলো বছর কেটে যায় এবং আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আমি এখনও ঠিক মতো করে হাঁটতে পারি না। আমি হাঁটতে গেলে আঁকাবাঁকা হয়ে পড়ে যাই, কারণ আমার পাগুলো আমার বউ লোকজন দিয়ে ভাঙিয়ে ফেলছে। আমার পায়ের ভিতরে রড ঢুকানো হয়েছে। তো এখন আমি অসুস্থ, শারীরিকভাবে অনেক অসুস্থ। তারপরেও পানের দোকান চালাই, নিজের জীবিকা নিয়ে ভালো আছি। তা আপনার কাছে আপনার গল্পগুলো আমি সবসময় শুনি। আমি যতক্ষণে দোকানে থাকি প্রতিদিন 5টা-6টা করে আমি গল্প শুনি। আমার কাছে মনে হয় আপনার যত ফ্রেন্ড আছে তাদের মধ্যে আমি সবচেয়ে বেস্ট, আপনার গল্প সবচেয়ে বেশি শুনি। তো সেখান থেকে আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনি মনে করেন এটা প্রচার করবেন তাহলে করতে পারেন। আমার মতো হাজারো প্রবাসীরা আছে দেশের বাইরে যারা বউদেরকে বিশ্বাস করে বউর নামে অ্যাকাউন্ট খোলে, তাদেরকে টাকা পয়সা দেয়। আমার পরিণতি শুনে তারা যেন একটু সতর্ক হয়, এই জন্য হলেও আপনি আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই ভালো থাকবেন। আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই নাবিলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আসলেই খুব দুঃখজনক একটা গল্প। এই গল্পের মধ্যে কয়েকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, যে রাগ, আমি এই জিনিসটা বারবার বলি, প্রতিটা গল্পে বেশিরভাগ আমি বলে থাকি যে রাগ এমন একটা জিনিস, ধরেন আপনার কেউ ক্ষতি করেছে, আপনি তার উপর প্রতিশোধ নেবেন। এই রাগটা যদি আপনার ভিতরে থাকে, এই যে প্রতিশোধ নেবেন, এটা চিন্তা করতে করতে কিন্তু আপনি নিজেই নিজের উপরে প্রতিশোধ নিচ্ছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। আপনি কি প্রতিশোধ নেবেন? আপনার প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। কেউ আপনার ক্ষতি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, আপনি ভুলে যান। ভুলে গিয়ে শুধু এইটাই মনে রাখেন যে যে আমাকে কষ্ট দিয়েছে তার বিচার করবে আদালত, তার বিচার করবে আল্লাহ। পৃথিবীর আদালত নয়, আখিরাতের আদালত। আল্লাহ তার বিচার করবে, শুধু আল্লাহর উপরে বিচার দিয়ে আপনি সরে যান। এতে দেখবেন আপনি ভালো থাকবেন এবং যে মানুষটা আপনার ক্ষতি করেছে সে টুডে আর টুমোরো কোনো না কোনো দিন এই শাস্তি সে উপরওয়ালার কাছ থেকে ঠিকই পাবে। পৃথিবীর সব আদালত থেকে আপনি মুক্তি পেলেও সৃষ্টিকর্তার আদালত থেকে আপনি কখনোই ক্ষমা পাবেন না যদি দুনিয়াতে আপনি কোনো অপরাধ করে থাকেন কোনো মানুষের কাছে। এজন্য নাবিলের বউ পায়েল যদি মনে করতো যে আমার স্বামীর সাথে তো এখন আমার সবই ঠিক আছে, কিরা করছি, কসম করছি, যাই করছি, যা হবার তা হয়েছে, এখন তো আমার প্রয়োজন নেই যে আমার শাশুড়ির মাংস আমার স্বামীকে রান্না করে খাওয়াই। কি পরিমাণে রাগ বুকে জমা থাকলে মৃত শাশুড়ির মাংস সে নিজের স্বামীকে রান্না করে খাওয়াইছে এবং এই কথাটাই পাশের ঘরের ভাবির কাছে প্রকাশ করছে এবং সেই ভাবি এই কথাটা আবারও পায়েলের কাছে বলে দিয়েছে এবং নাবিলকে বলে দিয়েছে। নাবিলও একইভাবে নিজের ভিতরে কথা না রেখে বউয়ের কাছ থেকে জায়গায় সম্পত্তিগুলো না নিয়ে সেই বউকে আবার সব কিছু জানিয়ে দিয়ে বউয়ের কাছ থেকে শত্রু হয়ে গেল। এই গল্পটা আসলে বোকামির একটা প্রকাশ, বহির্প্রকাশ। প্রতিটা জায়গায় বোকামি করেছে, একইভাবে বোকামি করেছে পায়েল, নাবিল, সবাই। তবে সেই বোকামির খেসারাত বর্তমানে দিয়ে যাচ্ছে নাবিলের মতো এরকম মারাত্মক ঘটনা, নাবিলের মতো এরকম দুঃখী কপাল, পোড়া কপাল আর কোনো প্রবাসী না হোক, সেই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।